স্পেশাল গেস্ট হিসেবে আরো উপস্থিত আছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সম্মানিত ফাউন্ডার প্রেসিডেন্ট জনাব সাইফুল্লাহ সাদেক। আমাদের সাথে আরো একজন স্পেশাল গেস্ট হিসেবে আছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সম্মানিত রিসার্চ ফেলো রোমানা পাপড়ি, এবং হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট স্বপ্নুরে জান্নাত। তো একেবারে শুরুতেই আমি স্বাগত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করব আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি সম্মানিত সভাপতি নাসরিন জেবিনকে। অনেক ধন্যবাদ ইশতিয়াক। আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি আশা করছি আমাকে শোনা যাচ্ছে। তো আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি এবং আসলে আমরা একটি টিম, আমরা টিমের হয়ে আমার যেটা বিশ্বাস যে একা আসলে কখনোই কোনো কিছু সম্ভব না। সো সবাই মিলে এই যে একটা প্রচেষ্টা, আমরা সবাই কিন্তু স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, বিভিন্ন জন বিভিন্ন বর্ষে পড়ছি। তো সবার একটা প্রচেষ্টায় আমরা আসলে আমরা চেষ্টা করি, কারণ আমরা যেহেতু স্টুডেন্ট, আমরা স্টুডেন্টদেরকে খুব কাছ থেকে ফিল করতে পারি তাদের কি দরকার, কিভাবে দরকার, কিভাবে আমরা আয়োজন করলে, কোনটা আয়োজন করলে স্টুডেন্টদের বেশি হেল্প হবে। ইনফ্যাক্ট এই আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আমরাও শিখে যাই। তো সবচেয়ে ভালো লাগে যখন এত অ্যাপ্রিসিয়েশন পাই, এত সাপোর্ট পাই সবার কাছ থেকে। বিশেষ করে আমাদের গবেষণা সংসদের দুজন মডারেটর আছেন, মনজুর করিম স্যারের কাছ থেকে সবসময় অনেক বেশি উৎসাহ, সাহস, সময় সবকিছুই স্যারের কাছ থেকে খুব পাই। এবং আমাদের আরেকজন মডারেটর আছেন ফাজরিন হুদা ম্যাম কোনো কারণে আজকে উপস্থিত থাকতে পারেননি। এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের সম্মানিত রিসার্চ ডিরেক্টর কাজী সামিনুর শেষ ভাইয়া, ওনার কথা কি বলবো, উনি এত অমায়িক একজন মানুষ এবং এত সাপোর্টিভ, সবসময় যে কোনো বিষয়ে ভাইয়া দ্বারস্থ হলে খুব আগ্রহ নিয়ে আমাদেরকে সাহায্য করেন। তাছাড়া আমাদের রিসার্চ সোসাইটির যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট সাইফুল্লাহ সাদেক ভাই, তিনি হয়তো সরাসরি এখন কোনো দায়িত্বে নেই, কিন্তু উনি অ্যাডভাইজার হিসেবে বিভিন্ন প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সময় সাদেক ভাইয়ের কাছ থেকে বিভিন্ন রকম উপদেশ পাই। তাছাড়া আমাদের আছেন অনারেবল রিসার্চ ফেলো রোমানা পাপড়ি আপু। তো সবার কাছ থেকেই আসলে, তো আমি মূলত কৃতজ্ঞতা স্বীকার করব আশেকে এলাহি এবং প্রশান্ত কুমার, এই দুজনের প্রতি। ওরা ভীষণ ডেডিকেটেডলি কাজ করছে, দে আর আই থিঙ্ক অ্যামেজিং। তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা। আর যারা পার্টিসিপেন্টস আছেন তাদের উদ্দেশ্যে বলি, আমরা আসলে মূলত প্যান্ডেমিক সিচুয়েশন, এই সময়টাকে যাতে স্টুডেন্টরা বা আমরা যারা আছি, লাইক রিসেন্টলি গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট বা আমরা কাজ করছি, যেই হোক, মূলত আমাদের উদ্দেশ্যটা ছিল পুরো বাংলাদেশ জুড়ে আমরা কাজ করব, সেটা স্টুডেন্ট হোক বা হয়তো রিসেন্টলি এমপ্লয়েড, তো তাদের স্কিলটা ডেভেলপ করার ব্যাপারে। সো যেহেতু এটা রিসার্চ সোসাইটি, রিসার্চের একাডেমিক যে নলেজ অ্যাজ ওয়েল অ্যাজ রিসার্চকে কন্ডাক্ট করতে হলে আমাদের যে স্কিলগুলো দরকার সেগুলো শিখে ফেলা। তো প্যান্ডেমিক সিচুয়েশনটাই, লকডাউন টাইমটা যাতে কাজে লাগানো যায়, একটা কথা আছে যে ক্রাইসিস ক্রিয়েটস অপরচুনিটি। সো আই থিঙ্ক যে এই স্টেটমেন্টটা আমরা মানে সাপোর্ট করতে পারছি, এই স্টেটমেন্টটাকে আমরা আরো এনহান্স করতে পারবো আমাদের এই ধরনের আরো উদ্যোগের মধ্য দিয়ে। তো আশা করি আপনারা সময়টা কাজে লাগাবেন এবং আপনাদের কথা চিন্তা করেই আসলে ক্লাস রেকর্ডিং এর ব্যবস্থাটা রাখা হয়েছে। আর না হয়তো আমি ব্যক্তিগতভাবে রেকর্ডিং এর পক্ষপাতী না, কারণ রেকর্ডিং থাকলে একটা অলসতা কাজ করে, মনে হয় আছে ঠিক আছে এখন ক্লাসের মাঝখানে 15 মিনিট একটু ঘুমাই, পরে আমি রেকর্ডিংটা শুনে নেব। তো আমি বিশ্বাস করব আপনারা সবাই অনেক অনেস্টলি ক্লাসগুলো করবেন, শিখবেন। এবং আমাদের যিনি ক্লাস কোঅর্ডিনেটর আছেন, কোর্স কোঅর্ডিনেটর সাদিয়া আফরিন, শি ইজ আ ভেরি পোলাইট এন্ড ভেরি কোঅপারেটিভ গার্ল অ্যাজ ফার অ্যাজ আই নো হার। সো আপনারা তার প্রতি ক্লাসে কোঅপারেটিভ থাকবেন, আমি অনেক বেশি বিশ্বাস করি। এবং আপনাদের ক্লাসগুলো হবে জুমেই, কিন্তু ক্লাস মেইনটেনেন্স মানে আপনাদের সবাইকে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য গুগল ক্লাসরুমের ব্যবস্থা করা হয়েছে। ওখানে আপনাদের কাছে শুধু বিভিন্ন রকম ইনফরমেশন এবং ক্লাস ম্যাটেরিয়ালস গুলো প্রোভাইড করা হবে। সো আপনারা যদি কেউ এখনো মেইল ভালো মতো চেক না করে থাকেন,
সবাইকে অনুরোধ করছি আপনারা আপনাদের ইমেইল চেক করবেন, যে যে ইমেইল অ্যাড্রেস দিয়েছেন সেটা, এবং গুগল ক্লাসরুমে অবশ্যই জয়েন করে থাকবেন। আর আমি একটু পরে এখানে টেক্সটে দুটো গুরুত্বপূর্ণ ফোন নম্বর দিয়ে দিব। যে কোনো সমস্যায় যদি কোনো ধরনের আর্জেন্ট কোনো রকম প্রবলেম হয়, যাতে আপনারা, অনেক সময় হয় মেইলে পাওয়া যাচ্ছে না বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে, আপনারা আর্জেন্টলি কল করবেন, অবশ্যই সেটা মানে অফিসিয়াল টাইমের মধ্যে আমি আশা করব। তো সবার প্রতি অনেক অনেক শুভেচ্ছা। আর অলরেডি আমাদের ভাইস সেক্রেটারি ইশতিয়াক উদ্দিন, সে অলরেডি বলে দিয়েছে যে মানে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ সবসময় পরতে পরতে এই ধরনের উদ্যোগ থাকে। তো আমি বিশ্বাস করব আপনারা পরবর্তী উদ্যোগেও আমাদের সাথে থাকবেন এবং আরো বেশি ইন্সপায়ার করবেন, যাতে আমরা এই বাংলাদেশের স্টুডেন্টদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য আরো আরো অনেক বেশি কাজ করে যেতে পারি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনারেবল ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামিনকে। এই পর্যায়ে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির অনারেবল রিসার্চ ফেলো রোমানা পাপড়িকে। ইশতিয়াক, মানে আপু বোধহয় এখনো জয়েন করেনি। আমার মনে হয় এখন পরবর্তী বক্তার কাছে আমরা যেতে পারি। ওকে, তো এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করব আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির আহ্বায়ক এবং সম্মানিত ফাউন্ডার প্রেসিডেন্ট সাইফুল্লাহ সাদেক। সাইফুল্লাহ সাদেককে অনুরোধ করছি তার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য। শুভ সকাল সবাইকে, মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আজকের এত গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানে, একটি উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ দানের জন্য সম্মানিত সেক্রেটারি ইশতিয়াক উদ্দিনকে। আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমাদের আজকে উপস্থিত সম্মানিত মডারেটর স্যার অধ্যাপক ডক্টর মঞ্জুরুল করিম স্যার, যিনি ডিওরএস এর শুরু থেকে একদম প্রারম্ভ থেকে সব সময় আমাদেরকে গাইড করে গিয়েছেন, অভিভাবকের মতো সহযোগিতা করে গিয়েছেন এবং করে যাচ্ছেন। আমি কৃতজ্ঞতা জানাই আজকের অতিথি কাজী সামিউল শীষ ভাইয়া, আমাদের রিসার্চ ডিরেক্টর, যার কথা আসলে বলে শেষ করা যাবে না। সবসময় ওপেন যার দরজা আমাদের জন্য, ভাইয়ার সহযোগিতা অতুলনীয়। আর অবশ্যই ধন্যবাদ আমাদের রোমানা পাপড়ি আপু, রিসার্চ ফেলো, এবং আজকের সম্মানিত সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানের আমাদের অলরাউন্ডার সভাপতি নাসরিন জামিন। অনেক ধন্যবাদ এমন একটি সুন্দর আয়োজনের জন্য। এবং আজকে যারা পার্টিসিপেন্টস সারা দেশ থেকে, এবং আমি জানি যে এখানে অসংখ্য তরুণ যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তারা যুক্ত হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, যারা গবেষণামুখী চিন্তা করে এবং গবেষণার দিকে আসতে চায়, গবেষণা করতে চায়, নতুন নতুন বিষয় নিয়ে চিন্তা করতে চায়, দেশের জন্য কাজ করতে চায়, তারা এখানে যুক্ত হয়েছে। এবং আজকে আমাদের সঙ্গে আরো যুক্ত হয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক বৃন্দ। তাদের প্রত্যেককে আমি স্বাগত জানাই এমন একটি সুন্দর আয়োজনে, এমন একটি সুন্দর উদ্যোগে। প্রত্যেকে আশা করি এই কর্মশালাটি উপভোগ করবেন এবং নিজ নিজ জায়গায় কাজে লাগাবেন, জানবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। সংক্ষেপে একটি কথা বলতে চাই, সেটি হলো ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ যখন 2016 সালে কার্যক্রম শুরু করে, এরকম বহুমুখী কর্মকাণ্ডের প্রক্রিয়া তারা হাতে নিয়েছিল এবং শুরু করেছিল। তারই ধারাবাহিকতায় আনলিমিটেড কাজ করা হয়েছে, যেগুলো আসলে অনেক কিছুই বলে শেষ করা যাবে না। আমাদের অসংখ্য কাজ হয়েছে যেগুলো বাংলাদেশের স্টুডেন্টদের মাঝে, বিশেষ করে যারা স্নাতকে পড়াশোনা করে, তাদেরকে গবেষণামুখী করা এবং তাদেরকে গবেষণায় উদ্বুদ্ধ করার ব্যাপারে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, এবং সেগুলো ছিল একদম প্রাইমারি পর্যায়ে। এর আগে
এই ধরনের কোনো কার্যক্রম বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে বা কোনো প্রতিষ্ঠানে আসলে গ্রহণ করা হয়নি, যেগুলো আমরা গ্রহণ করেছি। এবং সেই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ 2020 সালে এসে একটি বড় উদ্যোগ গ্রহণ করে, সেটি হচ্ছে প্রথম আন্তর্জাতিক রিসার্চ কনফারেন্স, এবং সেটি ছিল স্টুডেন্টদের নিয়ে। তো এমন কর্মযজ্ঞ পালন করা আসলে এত সহজ নয় স্টুডেন্টদের দ্বারা, কারণ তারা পড়াশোনা করে একাডেমিক ডিগ্রি অর্জন করছে, তাদের কোনো ব্যাকআপ নেই, অর্থনৈতিক ভালো কোনো ব্যাকআপ নেই, তাদের কোনো ভালো অবস্থান নেই। অনেক পরিশ্রমের মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু এই কাজগুলো পরিচালনা করে স্বেচ্ছায়, ভালোবেসে। তো তাদের সেই পরিশ্রমে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেন, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ, আমাদের দেশ বিদেশে যারা আমাদের সিনিয়র ভাই, সিনিয়র আমাদের যারা স্কলার আছেন, শিক্ষক আছেন, আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, প্রত্যেকে এত পরিমাণে সহযোগিতা করেন যা আসলে তাদের প্রতি আমাদের ঋণ শোধ করা যাবে না। তো সবার সমন্বিত প্রচেষ্টা এবং সবার সমন্বিত সহযোগিতা, উদ্যোগের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আজকে বাংলাদেশ থেকে দেশের বহির্বিশ্বে ভালো অবস্থান করে নিচ্ছে। তা আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এরকম গবেষণা সংসদ সমন্বিত উপায়ে কাজ করবে এবং একসাথে কাজ করবে, এবং বাংলাদেশের তরুণদের মাঝে গবেষণার একটা জাগরণ তৈরি করবে, যারা বাংলাদেশকে বিনির্মাণে, একটি উন্নত, উদার, সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে এবং সেখানে নেতৃত্ব দান করবে। তো আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাই, এবং সর্বশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই রিসার্চ সোসাইটি বর্তমান কমিটি, আজকে প্রেসিডেন্ট নাসরিন জেবিন, ভাইস প্রেসিডেন্ট স্বপ্নুল জান্নাত এবং সেক্রেটারি ইশতিয়াক উদ্দিন থেকে শুরু করে আজকে আমাদের অপারেশনস টিমে যারা প্রশান্ত কুমার এবং এলাহি কঠোর পরিশ্রম করে তারা আসলে সবকিছু বাস্তবায়নে এগিয়ে নেয়। তাদের প্রত্যেকের প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা তাদের প্রতি। আসলে এটা কোনো কিছুর বিনিময়ে শেষ করা যাবে না, তাদের প্রতি সবসময় ভালোবাসা থাকে। আমি বিশ্বাস করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের এই মহৎ কর্মযজ্ঞ বাংলাদেশের তরুণদের মাঝে গবেষণাটাকে জাগ্রত করার জন্য যে মহৎ উদ্যোগ, এটা অব্যাহত রাখবে এবং প্রত্যেককে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সবার সাথে সমন্বয় করবে, তাদের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে, কোন ধরনের সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে তারা কাজ করবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের অনুষ্ঠান সফল হোক, এই কর্মশালা সফল হোক। এবং আমি আজকে সর্বশেষ ধন্যবাদ জানাই আজকের ট্রেনার সাদিয়া আফরিন, সে আমাদেরই একজন অত্যন্ত ভালো একটি মেয়ে, যে রিসার্চের কাজে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে পড়াশোনা করেছে এবং সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করছে। তো তার অভিজ্ঞতা আশা করি যতটুকু সম্ভব, এটা তো আসলে সবকিছু দেওয়া সম্ভব এমনটা নয়, এটা সংক্ষিপ্ত পরিসরে একটি উদ্যোগ। আমরা চেষ্টা করেছি, যদি বা নামে মাত্র একটা ফি রাখা হয়েছে, এটি খুবই নগণ্য একটা ফি, এটা দিয়ে আসলে কিছুই হয় না। যেমন আমরা 2014 সালে এই কোর্সটা করেছিলাম আইইআর এ ঢাকা ইউনিভার্সিটিতে, তখন আমাদের কাছ থেকে 7,000 টাকা ফি নেওয়া হয়েছিল 2014 সালে। তো এই জায়গা থেকে এই বিষয়টা কোনো কিছুই না, আমরা আসলে চেষ্টা করেছি একটা উদ্যোগ গ্রহণের জন্য, স্টুডেন্টদের সহায়তার জন্য, এটা হচ্ছে মূল লক্ষ্য। সবাই অনেক বেশি কোঅপারেটিভ হবেন, সহযোগিতা করবেন আমাদের ট্রেনারকে এবং আমাদের সঙ্গে থাকবেন সব সময়। আপনাদের প্রতি অনেক সম্মান এবং শ্রদ্ধা, ভালোবাসা। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের অনারেবল ফাউন্ডার প্রেসিডেন্ট সাইফুল্লাহ সাদেক। আর আপনার প্রতিও আমরা সবাই অনেক বেশি কৃতজ্ঞ যে আজকে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম করে দিয়েছেন, যে প্ল্যাটফর্মে হাজার হাজার ইয়াং রিসার্চার, যারা ইয়াং স্কলার আছে, তারা এখানে কাজ করার সুযোগ পাচ্ছে। একই সাথে আমাদের মাধ্যমেই অনেক বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সোসাইটি গড়ে উঠতেছে। আমরা বিশ্বাস করি একটা সময়ে গিয়ে প্রত্যেকটি পাবলিক ইউনিভার্সিটি সহ প্রতিটি প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটি জায়গায় রিসার্চ সোসাইটি গড়ে উঠবে, এবং যারা গ্রাজুয়েশন লেভেলে যারা থাকবে তারা প্রত্যেকে রিসার্চের দিকে এগিয়ে আসবে, এই প্রত্যাশা আমরা রাখছি। তো এই পর্যায়ে আমাদের সাথে যুক্ত আছেন আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির অনারেবল
রিসার্চ ডিরেক্টর ডক্টর সামিউল ভাইয়া। তো সামিউল ভাইকে অনুরোধ করছি আপনার মূল্যবান স্পিচ প্রদানের জন্য। প্রথমে সকলকে প্রতি শান্তি বর্ষিত হোক সেই প্রার্থনা করছি। আজকে যারা অংশগ্রহণকারী, প্রথমে তাদেরকে ধন্যবাদ দিই যে তারা তাদের একটা মূল্যবান সময় স্পেসেস একটি কোর্স শেখবার জন্য তাদের সময় বরাদ্দ করেছেন। যিনি কোঅর্ডিনেটর সাদিয়া আফরিন, তাকে আমার ধন্যবাদ। ডিওআরএস কে আলাদা করে আসলে ধন্যবাদ দেওয়ার মতো সম্পর্ক মনে হয় ডিওআরএস এর সাথে আমার নয়। ডিওআরএস এর সাথে এই আনুষ্ঠানিকতাটা কেটে যাবার জন্য ডিওআরএস এর সম্বন্ধে বলবো যে ডিওআরএস তার কর্তব্য পালন করেছে। যে এরকম একটি সময় যে যখন অনেক কিছু থমকে যাচ্ছে, আগে যেমন এই শব্দটি আমরা কখনো শুনিনি লকডাউন, সেখানে এখন এই শব্দটি আমাদের প্রতিদিনের একটা শব্দ হয়ে গেছে। কিন্তু লকডাউন হলো আমাদের কাজ যে শাটডাউন হয়ে যায়নি তার একটা প্রমাণ হচ্ছে ডিওআরএস। সেজন্য ডিওআরএস কে তার কর্তব্য পালন করে যাচ্ছে এবং এরকম কর্তব্য তাদের পালন করে যাবে। তাদের যেই পরিমাণ ইচ্ছা শক্তি, যে পরিমাণ তারুণ্য এবং সেই সাথে তাদের যে মেধা, মনন এবং শ্রম, এদের যে সমন্বয় ঘটেছে, এটি একটি খুব ইতিবাচক দিক। আর অংশগ্রহণকারীদের সম্বন্ধে এইটুকু কথা বলবো যে হ্যাঁ, একটা প্রযুক্তির সাথে আপনার পরিচিত হচ্ছেন, একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ এখন যে শুনলাম 295 জন অংশগ্রহণ করছে, এতজনকে হয়তো আমরা কোনো একটা অডিটোরিয়াম রুমে একসাথে নিয়ে বা ক্লাসরুমে তো একসাথে নিয়ে এরকম কোর্স করানো সম্ভব হতো না। কিন্তু আজকে প্রযুক্তির জন্য আমরা সকল এতজন মানুষকে একসাথে একটি কোর্সে যুক্ত করতে পারছি। এটি প্রযুক্তি এর জন্য ধন্যবাদ প্রাপ্তি। তার সাথে সাথে বলবো প্রযুক্তির সাথে সাথে নিজেদের যুক্তিবোধটিকেও আপনারা শানিত করবেন। সেই জন্য সকল সময় বলি যে সাহিত্য এবং দর্শন পাঠ, এটি আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ করেন, কোয়ালিটেটিভ রিসার্চ করেন, মিক্স রিসার্চ করেন, যে ফিল্ডেই করেন, এর সাথে এক ধরনের যুক্ত থাকার প্রয়োজন আছে, এক ধরনের পরিচিতি থাকার প্রয়োজন আছে। আর আরেকটি কথা বলে এখন শেষ করব, এটি হচ্ছে গবেষণার জন্য তো আমাদের আসলে পেশাগত যেই পরিসর বা ফিল্ডটা, সেটা তো খুব আসলে এখনো সুসংগঠিত নয়। সেজন্য বিশেষ করে ছাত্রছাত্রীদের সাথে যারা আজ এখানে অংশগ্রহণ করছেন, সরকারি কর্মকর্তা এছাড়া আরো অন্যান্য প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত, আশা করি আপনাদের সকলের মাঝখান দিয়ে এই ওয়ার্কশপের মাধ্যমে এক ধরনের একটা নেটওয়ার্ক তৈরি হবে, যে সকলের ইন্টারেস্ট গুলো অন্তত একজন আরেকজনের কাছে জানাবে যে আমি এই বিষয় নিয়ে করতে আগ্রহী। এবং যাদের যখন এরকম সুযোগ আসবে যে কোনো একটা প্রজেক্টে এইরকম বিষয় যার এক্সপার্টিস আছে তাকে যুক্ত করা যায়, আশা করি বিশেষ করে যাদের একটু ফান্ড রিসোর্সের সাথে এক ধরনের সংযোগ বা কাছাকাছি এক ধরনের সম্পর্ক আছে, বিশেষ করে সরকারি যারা এখানে কাজ করছে, তারা যেন এই ছাত্রছাত্রীদেরকে এগুলো ব্যাপারে এক ধরনের প্যাট্রোনাইজ বা পৃষ্ঠপোষকতা করেন, যে এক ধরনের সংযোগ তৈরি করে দেন। এই সংযোগটি আমাদের জন্য খুব প্রয়োজন। আবার সকলের প্রতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। অনেক অনেক থ্যাংক ইউ ফর ভ্যালুয়েবল স্পিচ আমাদের অনারেবল রিসার্চ ডিরেক্টর সামিউল ভাইয়া। তো এই পর্যায়ে আমি বিশেষভাবে অনুরোধ করছি আমাদের ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির অনারেবল মডারেটর এবং হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের অনারেবল প্রফেসর ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল করিম স্যারকে অনুরোধ করছি তার মূল্যবান স্পিচ দেওয়ার জন্য। স্যার। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি, আসসালামু আলাইকুম এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সকলকে। আজকে এপ্রিল মাসের 19 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ
একটি ওয়ার্কশপ পরিচালনা করতে যাচ্ছে, যেটি হচ্ছে গিয়ে SPSS, স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর সোশ্যাল সায়েন্সেস। এবং এটার প্রয়োজনীয়তার কথাটা আমরা পরেই আসতেছি, কিন্তু সবার শুরুতে, ওয়ার্কশপের শুরুতে আমি এই সংগঠনের সকল আয়োজকদেরকে, যারা এমন একটি সময়োপযোগী বিষয় নিয়ে এ ধরনের কর্মশালা আয়োজন করতে যাচ্ছে এবং সেই কর্মশালায় আহ্বানে সাড়া দিয়ে 295 জন পার্টিসিপেন্টস এখানে অংশগ্রহণ করছে। ইট টক্স এ ভলিউম। এটা অত্যন্ত একটা দারুণ একটা বিষয়। আমি তো খুবই উচ্ছ্বসিত যে আমরা আসলে সত্যিকার অর্থে এমন একটা ইম্প্যাক্ট আমরা সোসাইটিতে সৃষ্টি করতে পেরেছি। এবং এই যে পার্টিসিপেন্টস আছে, এদের মধ্যে একটা ভার্সেটিলিটি আছে। আমি শুনলাম এখানে সরকারি কর্মকর্তা আছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, ছাত্রছাত্রীরা তো আছেই। তো ইটস এ হিউজ ইম্প্যাক্ট। তো সেই জন্য আমি সাধুবাদ জানাচ্ছি ইশতিয়াকুদ্দিন, প্রোগ্রাম মডারেটর, এই প্রোগ্রাম যিনি মডারেট করছেন, নাসরিন জাবিন বর্তমান সভাপতি, সাইফুল্লাহ সাদেক আমাদের ফাউন্ডিং প্রেসিডেন্ট, সামিউ শীষ রিসার্চ ডিরেক্টর, যিনি একটু আগে কথা বলে গেলেন। Very importantly, I would like to pay my deep sense of gratitude and congratulations to the resource persons of this workshop, the course coordinator, Ms. Sadia Afrin, সবাইকে। মূল বক্তব্যে যাবার আগে আমি যদি কথা লম্বা করে ফেলি, আমাকে নাসরিন আমাকে একটু আটকে দিও আর কি, হাত তুলে। ওকে, একটু কথা একটু বলতেই চাচ্ছি আর কি এমন একটি আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয় 100 বছর প্রতিষ্ঠা বার্ষিকী চলছে। অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে এটার একটা অপরিসীম অবদান, গুরুত্ব বহন করছে, এ কথা অনস্বীকার্য। বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেন পরস্পরের পরিপূরক। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি গৌরব গাথা অর্জনের মধ্যে থেকে কোথায় যেন আমি ব্যক্তিগতভাবে একটি জায়গা আমি উপলব্ধি করি যে আমরা এই বিশ্ববিদ্যালয় অর্জনের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মানসম্পন্ন ভূমিকা পালন করতে পেরেছি। স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকীতে একটি পিছনে ফিরে দেখা হয় যে আমাদের রেটিং এর অবস্থা কি, আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পরিমণ্ডলে আমরা কোথায় দাঁড়িয়ে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে যে ছেলেমেয়েরা গ্রাজুয়েট হয়ে বেরিয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই একটা বিশ্ববিদ্যালয়ের নাম করা বা প্রথিত যশার একটা ইসের সঙ্গে, প্রেস্টিজের সাথে সে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটদের প্রেস্টিজও যেন পরিপূরক বা সমানুপাতিক হয়ে যায়। তো কাজে সেদিক থেকে চিন্তা করলে আমরা কতখানি সেই রেটিং এ এগিয়ে আসতে পেরেছি। তো এই প্রশ্ন আমরা করতেই পারি যে আমাদের অবস্থান কোথায় বিশ্ব মানচিত্রে। তবে এই বিষয়টি আমরা মোটামুটি সবাই স্বীকার করে নিয়েছি বা সর্বজন গ্রাহ্য যে গবেষণা একটা বিশ্ববিদ্যালয়ের মানের একটি মাপকাঠি, একটা নিয়ামক, একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড। রিসার্চ এক্সেলেন্স, এই রিসার্চ এক্সেলেন্সে আমরা কতখানি, আমি এই দায়ভার আমি শিক্ষক হিসেবে, গবেষক হিসেবে আমি নিচ্ছি। এটা আমাদের সকলেরই এই দায় আমরা এড়াতে পারি না। সেই সাথে আমরা যারা পলিসি মেকিং এ আছি তারাও এই বিষয়টির দায় অবশ্যই নেবেন। আমরা কতখানি এই দায় থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানদণ্ডকে আমরা এগিয়ে নিতে পেরেছি, সেটা যেমন প্রশ্ন সাপেক্ষ, সেটা এখন চর্চা সাপেক্ষ, সেটা এখন যাচ্ছে, সেটা এখন আমরা বিভিন্ন ধরনের স্টেপ প্রাতিষ্ঠানিক দিক থেকে নেওয়া হচ্ছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই বিষয়টি যে ছাত্ররা বুঝতে পেরে তাদের ফোরাম থেকেই এটার একটা আপসার্জ, এটার একটা চাহিদা, এটার একটা জিল যে তারা সৃষ্টি করতে পেরেছে, এটাকে আমি কি করে অ্যাপ্রিসিয়েট করি, এটা অ্যাপ্রিসিয়েট না করি। 2016 সালে যে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের উৎপত্তি বা জন্মলাভ, এটার পেছনে কিন্তু সেই ক্রিয়াটাই কাজ করেছে, সেই গবেষণার এটাকেই মানদণ্ডটাই কাজ করেছিল যে অ্যাটলিস্ট ছাত্রছাত্রীদের তরফ থেকে যেমন একটা প্ল্যাটফর্ম সৃষ্টি হবে
এবং সেই প্ল্যাটফর্মটি একের পর এক বিভিন্ন প্রোগ্রাম সৃষ্টি করে যাবে। এবং আসলে আমাদের যে মানে প্রফেশন হিসেবে গবেষণা, এটা যে একটা কেরিয়ার বিল্ডিং একটা হতে পারে, এটা যে একটা তাগিদ আসতে পারে, এবং সবকিছু মিলিয়ে আমরা যেটা বলি সবসময় যে গবেষণা, সেই গবেষণা কোনো কাজে লাগবে না যে গবেষণা জনমানুষ বান্ধব না হয়, জনগণকে টাচ করতে না পারে। সায়েন্স ফর দ্য সোসাইটি, যদি সোসাইটিকে যদি আমরা সেটা পৌঁছিয়ে দিতে না পারি, তাহলে সেই গবেষণা মূল্যহীন হয়ে যায়। তো আমাদের এই অ্যাপ্লাইড রিসার্চ, বেসিক রিসার্চ একটা গুরুত্বপূর্ণ অবশ্যই, যেটা জ্ঞান সৃষ্টি হবে, অ্যাপ্লাইড রিসার্চের সমধিক গুরুত্বপূর্ণ। তবে এই গবেষণাগুলোর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি গবেষণাকে শুধু গবেষণা বললেই হবে না, আমি এটাকে আরেকটু বিধৃত করতে চাই বাই সেইং রেসপন্সিবল রিসার্চ। ওকে, দায় সম্পন্ন গবেষণা। আমরা গবেষণার ক্ষেত্রে অনেক সময় কিছুটা উদাসীন হয়ে যাই, এথিক্যাল বিষয়গুলোকে আমরা যোগ্য সম্মান দেই না, বা যোগ্য রেসপেক্টটা দেই না, বা যে জিনিসটা করা উচিত সেটা করি না। আমরা হয়তো গবেষণার মাধ্যমে পাবলিকেশনের নাম্বার বৃদ্ধি করানোর জন্য আমরা অনেক সময় বিপদগামী হয়ে যাই, প্রিডেটরি জার্নালসে আমরা প্রকাশনা করে যাই। এটা এই বিষয় সম্পর্কে ছাত্রছাত্রীরা অনেক সময় খুব স্পষ্ট ধারণা রাখছে না বলেই তারা খুব সহজেই শিকার হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আমাদের ডার্সের পক্ষ থেকে আরো বেশি কিছু কর্মশালা আসবে, যেখানে আমরা কি করে রেসপন্সিবল রিসার্চকে স্পেস দিতে পারি। কেমন? এটা একটা থাকুক, আমার একটা রেকমেন্ডেশন থাকুক। তবে গবেষণার সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে যে আমি যে গবেষণাটা করলাম সেটা কতখানি রিপ্রোডিউসেবল হলো, সেটা কতখানি মানে একবার করলাম বাস তাতে আমি রিপোর্ট করলাম না, এটা কতখানি রিপ্রোডিউসেবল রেজাল্ট দিচ্ছে কনসিস্টেন্টলি। সেই রিপ্রোডিউসিবিলিটির জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান, একটা গুরুত্বপূর্ণ নিয়ামক, একটা গুরুত্বপূর্ণ টুল হচ্ছে গিয়ে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। এসপিএসএস, যেটার মাধ্যমে আজকে আমরা এই গুরুত্বপূর্ণ কৌশলটি রপ্ত করতে যাচ্ছি, যেটা দিয়ে আমি আমার গবেষণাকে আরো বেশি শানিত করব, আরো বেশি অ্যাপ্রিসিয়েবল করব, অ্যাকসেপ্টেবল করব। এবং এটা এমনই একটা মাধ্যম, হোয়াট এভার ইউ ডু ইন দ্য লাইন অফ ফিজিক্যাল রিসার্চ, বায়োলজিক্যাল রিসার্চ, যে কোনো রিসার্চে, সেই রিসার্চে এই অ্যাপ্লিকেশনের কোনো এই অ্যাপ্লিকেশন থেকে এসকেপ করার কোনো উপায় নেই। আমাকে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আমাকে আমার ডেটাগুলোকে স্ট্যাটিস্টিক্যালি ভেরিফাই করতে হবে, সিগনিফিকেন্স গুলোকে আমাকে উপস্থাপন করতে হবে, এবং এটাকে সকলের কাছে অ্যাকসেপ্টেবল ফর্মে নিয়ে আসতে হবে। আমি মনে হয় একটু বেশি কথা বলে ফেললাম, আমাকে মাফ করবেন, আমাকে প্রয়োজনীয় সময় দিয়ে আমার কথাগুলো শোনার জন্য। আমি আর কথা বাড়াতে চাই না। আমি এই অনুষ্ঠানের সকল পার্টিসিপেন্টস 295 একটা জুম প্ল্যাটফর্মে মনে হয় 300 জনকে ধারণ করতে পারে, আর মনে হয় ধারণ করার কোনো অবকাশ নেই। যে কথা বলে গেলেন ডক্টর সামিউ শীষ, যে টেকনোলজির এই মহা উত্থানে আমরা এতগুলো মানুষকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পেরেছি, এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো এই কর্মশালার দীর্ঘদিন ব্যাপী ধরে হবে, 14 থেকে 16টির মতো হবে বলে আমি শুনেছি। এত দীর্ঘদিন ধরে আপনারা এখানে অ্যাটেন্ড করবেন, লেগে থাকবেন, এবং প্রয়োজনীয় দীক্ষাটা গ্রহণ করবেন। সকলের প্রতি শুভাশিস, নিরন্তর শুভকামনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। অনেক অনেক থ্যাংক ইউ আমাদের অনারেবল মডারেটর স্যার। স্যার যেমনটা বলছিলেন যে গবেষণা হচ্ছে একটি বিশ্ববিদ্যালয়ের মানদণ্ড, তো এই জায়গা থেকে আমরা কেউই সরে যেতে পারি না। অনেক অনেক মূল্যবান কথা বলেছেন স্যার, অনেক অনেক থ্যাংক ইউ। আর রেসপন্সিবল রিসার্চের ব্যাপারে স্যার যেটা বলেছেন এবং যে রিকমেন্ডেশনটা দিয়েছেন সেটাও আমরা নোট করে রেখেছি। আমরা ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি সামনের দিনগুলোতে আমরা সেভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করব স্যার। তো এই পর্যায়ে আমরা আর সময় ক্ষেপণ না করি, আমরা চলে যাব হচ্ছে সরাসরি আমাদের যে কোর্স ইনস্ট্রাক্টর আছে সাদিয়া আফরিন তার কাছে। তো আজকে আমাদের যে ফর্মাল পার্ট ছিল দুদিনই পর্ব, এই পর্ব এই পর্যন্তই থাকবে। আর আপনারা যারা কোর্সটি অংশ নিয়েছেন আপনাদের প্রত্যেকের জন্য আবারও অনেক অনেক শুভকামনা থাকলো, এবং এই কোর্স থেকে প্রাপ্ত জ্ঞানের মধ্য দিয়ে আপনারা আপনাদের বাস্তবিক জীবনে এবং আপনাদের যে ব্যক্তিগত দক্ষতা উন্নয়নে সেটি অনেক বেশি কাজে দেবে, এটা আমরা বিশ্বাস করি। সো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের যে কোর্স ইনস্ট্রাক্টর সাদিয়া আফরিনের কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর
ঠিক এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম সবাই। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ আফরিন, শুনতে পাচ্ছি, বল। র- রমজান মোবারক সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আহ, জি, শোনা যাচ্ছে। হ্যাঁ, কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দেওয়ার জন্য। আর সত্যি আমি অনেক কৃতজ্ঞ। আর এরকম হিউজ পার্টিসিপেন্টদের নিয়ে এরকম কোর্স মূলত এটাই আমার প্রথম। তো আশা করছি পার্টিসিপেন্টরা আমাকে কোঅপারেট করবে এবং আমরা সফলভাবে কোর্সটা শেষ করতে পারবো। তো এখন আমরা হচ্ছে আজকের মডিউলটা হচ্ছে আমরা শুরু করি। আমি হচ্ছে ক্লাসরুমে সফটওয়্যারটা ইনস্টলের একটা হচ্ছে ফোল্ডার দিয়ে দেওয়া হয়েছিল। আপনারা কি সেটা ইনস্টল করতে পেরেছেন সবাই? হ্যাঁ পেরেছি, আমি পেরেছি। আপু আমার প্রবলেম ফেস করতেছি, ইনস্টল করার পরে ওপেন হচ্ছে না। আচ্ছা, ইনস্টল করার পরে হচ্ছে আপনার যদি আগে ডেস্কটপে বা হচ্ছে ল্যাপটপে আগে সফটওয়্যারটা ইনস্টল করা থাকে, আগের ভার্সন গুলো, ওগুলা প্রথমে আনইনস্টল করে তারপর যে নতুন ফাইলটা ইনস্টল করবেন, তারপর রিস্টার্ট করবেন পিসিটা। আচ্ছা, লিংকটা কি আবার দেয়া যায়? মিস সাদিয়া, আপনি চ্যাট বক্স তো চাইলে দিতে পারেন ইনস্টল করার সফটওয়্যারটার যে লিংক। আচ্ছা, লিংকটা আচ্ছা, আমি লিংকটা এখনো আছে প্রোভাইড গুগল করতেছি, ক্লাসরুমের সমস্যা নেই। ফোল্ডারে। আচ্ছা আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি কমেন্টে, আপনারা নিয়ে নিন। আচ্ছা, তাহলে আমি ধরে নিচ্ছি সবাই ইনস্টল করতে পেরেছেন নাকি? ওয়েল, একটা ছোট্ট ইস্যু ছিল, সরি টু ইন্টারাপ্ট। সেটা হচ্ছে ম্যাকবুকের জন্য উই রিকোয়ার আ ডিফারেন্ট সফটওয়্যার। আই মিন ম্যাকবুকের জন্য একটা ডিফারেন্ট ভার্সন থাকে, বাট নো প্রবলেম উইথ দ্যাট। আমি অলরেডি সেটা ডাউনলোড করে ইনস্টল করার চেষ্টা করছি আর কি। ম্যাকবুকের জন্য মেবি ভার্সন 22টা কাজ করে। হ্যাঁ, মানে ম্যাকবুকের জন্য অ্যাপ্লিকেশন মানে .exe হয় না, এটা একটা ডিফারেন্ট কি আছে। আমরা কি 26টা ইউজ করব? ভার্সন 26 ফাইল টাইপটাই ডিফারেন্ট। আমি যেটা প্রোভাইড করেছি সেটা ভার্সন 26 এবং আমিও ভার্সন 26টা ইউজ করতেছি। আপু আমার হচ্ছে যে দেখাচ্ছে যে কনফিগারেশন সাইড বাই সাইডের জন্য রান হচ্ছে না, এটা দেখাচ্ছে। কনফিগারেশন সাইড বাই সাইড, আমি দেখাচ্ছি আমার এখান থেকে ইয়েটা। আপু আমারও সেম জিনিসটা দেখাচ্ছে। আচ্ছা, আমি আমার পিসি থেকে একটু আমাকে দেখায় দিই আপনাদেরকে। দেখাইছে। এই যে সফটওয়্যারটা এখানে ইনস্টল হচ্ছে, যে ইনস্ট্রাকশনটা সেটা দেয়া আছে, এটা একটু রিড করে নেবেন। আর এই যে সফটওয়্যারটা, এটা হচ্ছে ফাইলটা, অ্যাপ্লিকেশনটা, এটা রাইট সাইডে ক্লিক করার পরে হচ্ছে কোনো পিসিতে প্রবলেম না থাকলে ইনস্টল হয়ে যাওয়ার কথা। তারপরও আপনারা একটু দেখবেন। এছাড়া এটাতে ইনস্টল করার আর কোনো ইনস্ট্রাকশন নাই। এটা একটা হিউজ সফটওয়্যার, হেভি সফটওয়্যার, আপনাদের একটু টাইম নেবে হয়তো লোড হইতে বা হচ্ছে স্টার্ট হইতে। ডাউনলোড হচ্ছে না, মানে অনেক টাইম নিচ্ছে, প্রায় 3-4 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো ফুল ডাউনলোড হচ্ছে 0% দেখাচ্ছে। না, 3-4 ঘন্টা লাগার কথা না, মিনিমাম
বুঝতে ম্যাক্সিমাম পারছি। নিলে হচ্ছে 30 মিনিটস অথবা 20 মিনিটস। আমি সকালবেলা আর কি দিয়েছি, এখনো পর্যন্ত 8টা বাজে দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ডাউনলোড হচ্ছে না, এবং এটা 3বার ট্রাই করেছি। প্রবলেম এটাই তো বুঝতে পারছি না। তাহলে এটা হচ্ছে আপনি একটু অন্য কোনো ভাবে টেকনিক্যালি প্রবলেমটা একটু সলভ করার ট্রাই করেন। আমি তাহলে আজকের মডিউলে চলে যাচ্ছি। আচ্ছা, ফাইলটাতে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দেওয়ার আগেই কি রেজিস্টার মানে রেজিস্টার করে নিতে হবে পিসি, নাকি ওটা দেওয়ার পরে তারপর হচ্ছে কি আপনার মানে পিসি মানে রিস্টার্ট করতে হবে? রান এজ অ্যাডমিনিস্ট্রেটর দিবেন, পুরো ফাইলটা লোড হবে এবং এসপিএসএস টা ইনস্টল হওয়ার পরে দেন পিসিটা একটা রিস্টার্ট করে নেবেন। সফটওয়্যারটা কমপ্লিটলি ইনস্টল হওয়ার পরে দেন হচ্ছে আপনি রিস্টার্ট করে নেবেন। আচ্ছা, কয়জনের এরকম প্রবলেম হচ্ছে একটু হ্যান্ড রেজ করবেন? আমার মনে হয় কি মিস সাদিয়া ফ্রেন্ড, জি, আপনি কোর্সের স্ট্রাকচারটা তো আপনি আজকে দেখাবেন, এবং অনেকে আমরা এখন ডাউনলোড করছি, সময় লাগছে। আমার মনে হয় আপনি এগিয়ে যান, কারণ আমাদের সময় সীমাবদ্ধতা যেহেতু আছে, তো কাজেই আপনার স্ট্রাকচার অফ দ্য কোর্স কিভাবে এটা চলতে পারে, এখন আপনি এগিয়ে যেতে পারেন আর কি উইদাউট ফার্দার ডিলে। থ্যাংক ইউ। হ্যাঁ, 17 জনের মতো একটু প্রবলেম হচ্ছে, আমি মনে হয় শুরু করা উচিত। আপনারা হচ্ছে টেকনিক্যাল ইস্যুগুলো কোনোভাবে সলভ করার ট্রাই করেন। মানে সফটওয়্যারটা ইনস্টল করাতে আর কোনো মানে ইনস্ট্রাকশন নাই, হয়তো পিসিতে কোনো প্রবলেম থাকতে পারে অথবা স্টোরেজে প্রবলেম থাকতে পারে, এগুলো একটু সলভ করার ট্রাই করেন। আচ্ছা, আর যদি কারো সমস্যা থাকে তাহলে আপনারা অপারেশন উইং এর যে নাম্বার, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, আপনারা সেখানে যোগাযোগ করেন, সেখান থেকে হেল্প করা হবে ক্লাসের পরে। তো ইনস্টল করা নিয়ে আশা করি সমস্যা হবে না কারো। একটু কথা বলতে পারি? হ্যাঁ, শিওর। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আজকে আমরা যে আমাদের ফার্স্ট মডিউল সেটার উপর ক্লাস শেষ হোক, আমার মনে হয় পরে কথা বলি। এটা ক্লাস শুরু করে দিই। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি শুরু করে দিচ্ছি। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা শেষ হওয়ার পরে আমাকে বলতে পারেন। আমাদের মডিউলের ফার্স্ট যে পোর্শনটা ছিল সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তো এসপিএসএস হচ্ছে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি সেটা হচ্ছে ভার্সন 26, আর এসপিএসএস সবাই মোটামুটি কিছু হলেও জানেন এটার প্রয়োজনীয়তা। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ ফর দ্য সোশ্যাল সায়েন্সেস। তো এটা একটা ভেরি পাওয়ারফুল এবং ইউজার ফ্রেন্ডলি প্রোগ্রাম ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো কারো যদি বেসিক নলেজ থাকে স্ট্যাটিস্টিক্স এর এবং সে যদি
মাইক্রোসফট অফিসের সাথে কিছুটা হলেও পরিচিতি থাকে, তো সে খুব সহজে এটা ক্লিকের মাধ্যমে হচ্ছে, এটা যেহেতু একটা প্যাকেজ, এটার মধ্যে সবকিছু ইনবিল্ট করা আছে, আপনার জাস্ট জানতে হবে কোথায় ক্লিক করতে হবে, কোনটা ইউজ করতে হবে, তো খুব সহজে ইউজ করতে পারবেন। এখন এসপিএসএস মূলত হচ্ছে আমাদের রিসার্চের কাজে লাগে, ডাটা অ্যানালাইসিস করতে কাজে লাগে। তো তার জন্য আমাদের কিছু টার্ম আমাদের জানতে হবে, যেটা আমাদের মডিউল মানে ফুল কোর্সটা শুরু করার আগে আমাদের একদম ম্যান্ডেটরি এই জিনিসগুলো জানা। তো আমি এইগুলো আজকে এই কয়েকটা টার্ম একটু আলোচনা করে আপনাদের বোঝানোর ট্রাই করব। যেমন আমাদের প্রথমেই লাগবে হচ্ছে ভেরিয়েবল, জিনিসটা বুঝতে হবে। তো ভেরিয়েবল হচ্ছে একটা কোয়ান্টিটি যেটা পারসন টু পারসন, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভেরি করে। সাপোজ আপনি 10 জন মানুষ থেকে ইনফরমেশন নিতে গেলেন, যে ইনফরমেশনটা একজনের কাছ থেকে এক এক রকম আসবে। যেমন আপনি 10 জন মানুষের এজ জানতে চাইলেন, এক একজনের এজ এক এক রকম হবে। তো এটা হাইট এক এক রকম হবে, হেয়ার কালার এক এক রকম হবে, ওয়েট এক এক রকম হবে। যেটা কনস্ট্যান্ট থাকবে না পারসন টু পারসন, যেটা পারসন টু পারসন ভেরি করবে, সেটা হচ্ছে ভেরিয়েবল। তারপর ভেরিয়েবলের টাইপস আছে, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আছে, কোয়ালিটেটিভ অথবা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল আছে। কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল আবার দুই ধরনের আছে, কন্টিনিউয়াস, ডিসক্রিট। এখন কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল হচ্ছে যেই ভেরিয়েবল গুলো আপনার রেসপন্সটা আপনি নিউমেরিক ফর্মে পাবেন, সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। যেমন আপনি যদি কারো হাইট জিজ্ঞেস করেন, সে অবশ্যই একটা নিউমেরিক ফিগার বলবে, ওয়েট, ইনকাম, এক্সাম মার্কস, সবগুলোর রেসপন্সটা হচ্ছে নিউমেরিক ফর্মে আসবে। তো ওগুলোকে আমরা কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল বলবো। এবং কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মধ্যে যেই ভেরিয়েবল গুলোর রেসপন্স আমরা হচ্ছে মেজার করতে পারবো ক্যারেক্টারিস্টিক্সটা, এবং যে মেজারিং একটা ফেনোমেনা থাকবে, তাদেরকে আমরা কন্টিনিউয়াস ভেরিয়েবল বলবো। এবং কন্টিনিউয়াস ভেরিয়েবলের রেসপন্সটা হচ্ছে ইন্টিজার টাইপও আসতে মানে ডেসিমাল টাইপও আসতে পারে, মানে হাইট, ওয়েট, টেম্পারেচার। আর ডিসক্রিট ভেরিয়েবলটা হচ্ছে সেই ধরনের ভেরিয়েবল যেগুলোকে আমরা কাউন্ট করে নিতে পারবো, কাউন্টিং ফেনোমেনা থাকবে যার, যেটাকে আমরা মেজার করব না, কাউন্ট করে নিব। যেমন আমরা যদি বলি নাম্বার অফ পেজেস ইন এ বুক, নাম্বার অফ অ্যাপলস ইন এ বাস্কেট, নাম্বার অফ ফোন কলস ইন এ ডে, যেগুলো আমরা কাউন্ট করে নিতে পারছি। তো ডিসক্রিট ভেরিয়েবলের মধ্যে আমরা শুধু হোল নাম্বার নিব, এখানে আমরা কোনো ডেসিমাল নিব না। দ্যাট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন কন্টিনিউয়াস এন্ড ডিসক্রিট ভেরিয়েবল। আর সেকেন্ড ওয়ান হচ্ছে কোয়ালিটেটিভ ভেরিয়েবল আর ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। মানে যেই সব ভেরিয়েবলের আমরা রেসপন্সটা নন নিউ হবে, ক্যাটাগরির মাধ্যমে আসবে। সাপোজ আমি কারো এডুকেশন লেভেল জিজ্ঞেস করলাম, সে আমাকে রেসপন্স করলো হচ্ছে হায়ার, সেকেন্ডারি, টারশিয়ারি এরকম। অথবা জেন্ডার জিজ্ঞেস করলাম, সে মেল অথবা ফিমেল বললো। যেগুলার রেসপন্সটা আমরা নন নিউমেরিক ফর্মে আসবে, ডিরেক্ট নিউমেরিক ফর্মে আসবে না, অথবা ক্যাটাগরিক্যালের মাধ্যমে আসবে, সেগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। যেটা আমাদের এসপিএসএস এর ডেটা এন্ট্রি করার জন্য এবং ভেরিয়েবল ডাটা ফ্রেম তৈরি করার জন্য যেগুলো খুব প্রয়োজন হয়। তারপর আমাদের যে আরো একটা জিনিস ডাটা এন্ট্রি দেওয়ার জন্য বুঝতে হবে, সেটা হচ্ছে স্কেলস অফ মেজারমেন্ট আমাদের বুঝতে হবে। আমাদের 4 ধরনের স্কেলস অফ মেজারমেন্ট আছে, সেটা হচ্ছে নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। নমিনাল স্কেলস অফ মেজারমেন্টে হচ্ছে আমরা শুধু কোনো নেম অথবা কোনো গ্রুপকে ইন্ডিকেট করার জন্য ইউজ করি। যে নমিনাল, সিম্পলি যদি বলি নমিনাল হচ্ছে নাম, কোনো কিছুর নাম যদি বোঝাই তখন সেটা নমিনাল স্কেলে চলে যাবে। বা হচ্ছে কোনো কিছুর গ্রুপ বুঝাইলে যেটা ক্যাটাগরি থাকবে, কিন্তু ওই ক্যাটাগরি আসলে জাস্ট ক্যাটাগরি, কোনো অর্ডার করা যাবে না, তখন সেটা নমিনালে চলে যাবে। যেমন আমি যদি কারো নাম বলি রহিম, অথবা আমি যদি জেন্ডার বলি, জেন্ডারের 2টা ক্যাটাগরি আছে, মেল ফিমেল, জাস্ট নাম। এই মেল ফিমেলের আমি কোনো অর্ডার করতে পারছি না, কোনো নিউমেরিক ক্যালকুলেশন করতে পারছি না, জাস্ট এটা একটা নাম। তো এটা হচ্ছে নমিনাল স্কেলে চলে যাবে। আমরা যখন এসপিএসএস ডেটা এন্ট্রি দেওয়ার ট্রাই করব, তখন যদি কোনো নাম দেখি আমরা, তাহলে নমিনাল স্কেলে ওইটা ইনপুট দিব। অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্ট হচ্ছে এটা কোয়ালিটেটিভ, এবং নমিনালও আমরা কোয়ালিটেটিভ ভেরিয়েবলের জন্য ইউজ করি, অর্ডিনালও কোয়ালিটেটিভ বা ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলের জন্য ইউজ করি। এখানেও রেসপন্স গুলাকে আমরা নাম থাকে প্লাস হচ্ছে গ্রুপ থাকে, যেগুলোকে আমরা অর্ডার করতে পারি। এখানে আরেকটা ফাংশন আমরা করতে পারি, যেটা হচ্ছে আমরা অর্ডার করতে পারি। যেমন সোশিও ইকোনমিক স্ট্যাটাস যদি আমি কারোর বলি, সেটা হচ্ছে হায়ার হয়, মিডিয়াম হয়, লোয়ার হয়। তারপর কারো স্যাটিসফ্যাকশন লেভেল, হ্যাপিনেস, এই সবগুলাই হচ্ছে একটা অর্ডার মেনটেন করে। তো যেই রেসপন্স গুলা অর্ডার হয়, অর্ডার মেনটেন করে, আমরা ওগুলাকে অর্ডিনাল স্কেল অফ মেজারমেন্টে ইনপুট দিব। তারপর ইন্টারভাল আর রেশিও,
এই দুইটা স্কেলই হচ্ছে আপনার মেজারমেন্ট স্কেল হচ্ছে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের জন্য। এবং আমরা যখন কোয়ান্টিটেটিভ ডেটা অ্যানালাইসিস করি তখন হচ্ছে দেখা যায় আমরা এসপিএসএস যদি ডেটা ইনপুট দেই, নমিনাল এবং অর্ডিনাল বাদে বাকি সবগুলোকে আমরা স্কেল মেজারমেন্ট হিসাবে ইয়ে করি, ইনপুট দেই। এসপিএসএস এর স্কেল আছে 3টা, মেজারমেন্ট স্কেল আছে 3টা, নমিনাল, অর্ডিনাল আর স্কেল। এসপিএসএস এ ইন্টারভাল এবং রেশিও এই দুইটা স্কেলকে স্কেল হিসেবে ট্রিট করে। এই দুইটাই হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য। ইন্টারভালে আমরা হচ্ছে অর্ডারও করতে পারি, এক্সাক্ট ডিফারেন্সটা দেখতে পারি। আর রেশিওতে হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে স্ট্রংগেস্ট মেজারমেন্ট স্কেল। এখানে কোয়ান্টিটেটিভ ভেরিয়েবলের মানে যত ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন আছে সবগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি। সো আমাদের ডেটা অ্যানালাইসিস মেইনলি হয় ইন্টারভাল এবং রেশিও স্কেলের জন্যই, স্কেল ভেরিয়েবল যেগুলোকে আমরা মেজার করতে পারি ওগুলোর জন্য। আর এসপিএসএস আমি একটু ওপেন করে দেখাই আপনাদেরকে, ইন্টারফেসটা দেখাই। এসপিএসএস এর যে ইন্টারফেস এটা হচ্ছে এই যে এখানে দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ভেরিয়েবল ভিউ, একটা হচ্ছে ডেটা ভিউ। তো ভেরিয়েবল ভিউতে হচ্ছে আপনারা এখানে নেম, টাইপ, উইডথ, ডেসিমেল এগুলা থাকবে। এখানে আপনার ভেরিয়েবল গুলো ক্রিয়েট করবেন, করার পরে হচ্ছে ভেরিয়েবলের কি টাইপ হবে, উইডথ, ডেসিমেল, লেভেল, ভ্যালুস, তারপরে মেজারমেন্ট স্কেল কি হবে সবগুলো দিয়ে ডেটা ফ্রেমটা ক্রিয়েট করতে পারবেন। আর ডেটা ভিউতে এসে ওই ভেরিয়েবলের জন্য ডেটাগুলো ইনপুট দিবেন। এখানে যেটা থাকবে ফাইল থাকবে, এই ফাইলে আমরা নতুন ডেটা সেট নিতে পারবো, স্প্রেডশিট নিতে পারবো, এক্সিস্টিং ডেটা গুলাকে করতে পারবো। আমাদের যদি এক্সেল এ ডেটা থাকে আমরা সেখান থেকে ইম্পোর্ট করতে পারবো, সিএসভি ফরম্যাটে ডেটা থাকলে সেটা ইম্পোর্ট করতে পারবো, তারপর স্ট্যাটা থেকে ডেটা ইম্পোর্ট করতে পারবো, সাস থেকে পারবো। এটা হচ্ছে, তারপর আমরা ডেটাকে এক্সপোর্ট করতে পারবো, তারপর ডেটাকে সেভ করতে পারবো। তো এসপিএসএস এর যে এক্সটেনশন সেটা হচ্ছে ডট সেভ। আমরা যখন এসপিএসএস এর ডাটা সেভ করব তখন এক্সটেনশন দিব ডট সেভ। আর এটা এডিট অপশন, ভিউতে গিয়ে ডেটাতে গিয়ে আমরা হচ্ছে ভেরিয়েবলের মেজারমেন্ট স্কেল, এটা মানে যার ক্যারেক্টারিস্টিক্স অনেক কিছু এখানে দেখতে পারবো। আস্তে আস্তে আমরা শিখবো সেটা। ট্রান্সফর্মে গিয়ে আমরা অনেক ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো, কম্পিউট করতে পারবো, রিকোড করতে পারবো। অ্যানালাইজে গিয়ে আমরা মেইনলি আমাদের অ্যানালাইজে অনেক কাজ আছে, অনেক স্ট্যাটিস্টিক্যাল টেস্ট আছে আমরা যেটা এটাতে করব, ডেটা ক্লিনিং, তারপর ম্যানিপুলেশন বা হচ্ছে এরর ডিটেক্ট, এগুলো আমরা অ্যানালাইজে এসে করতে পারবো। গ্রাফসে হচ্ছে আমরা গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশনটা ওটা আমরা এইখান থেকে করতে পারবো। তারপর এই আর কি। তো আমি ভেরিয়েবল ভিউতে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি হচ্ছে ভেরিয়েবলের নাম যে দিব, সেই ভেরিয়েবল নাম দেওয়ার কিছু রুলস আছে। সেটা হলো আপনি প্রথমেই ভেরিয়েবল একটা লেটার দিয়ে শুরু করতে হবে, কখনোই কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবলের নাম শুরু হবে না, মাস্ট বিগিন উইথ লেটার। তারপরে যেই ফার্স্টে আপনি যদি কোনো একটা অ্যালফাবেট দেন, দেওয়ার পরে হচ্ছে সেখানে তার বাকি যেই রিমেইনিং ক্যারেক্টারস গুলা সেগুলা হচ্ছে লেটারও দিতে পারেন। যেমন আপনি যদি দিতে চান যে আমি এডুকেশন লেভেল এই ভেরিয়েবলটা হচ্ছে দিতে ইনপুট করতে চাচ্ছি, তখন আমি এখানে ভেরিয়েবলের নাম হিসেবে আমি ডি দেওয়ার পরে বা দেওয়ার পরে আমি হয়তো নাম্বারও দিতে পারবো অথবা অন্য কোনো ক্যারেক্টারও দিতে পারবো। বাট হচ্ছে আমাকে ফার্স্টে অবশ্যই নাম্বার লেটার দিয়ে একটা অ্যালফাবেট দিয়ে বিগিন করতে হবে। তারপর এটা কখনোই ফুল স্টপ অথবা আন্ডারস্কোর দিয়ে শেষ করা যাবে না। এবং ব্ল্যাঙ্কস এবং স্পেশাল ক্যারেক্টারস যেমন এই সাইনগুলো আমরা ইউজ করতে পারবো না। এবং এটা ইউনিক হইতে হবে, প্রত্যেকটা ভেরিয়েবলের নাম আপনি যদি 10টা ভেরিয়েবল ইনপুট দেন প্রত্যেকটার নাম ইউনিক হইতে হবে, একটার সাথে আরেকটা ওভারল্যাপ করতে পারবে না বা ডুপ্লিকেশন অ্যালাউ না। নেমস আর নট কেস সেনসিটিভ, মানে হচ্ছে আপনি আপার কেসেও লিখতে পারবেন, লোয়ার কেসেও লিখতে পারবেন। এমন না যে সবগুলো আপার কেসেই লিখতে হবে, সবগুলো লোয়ার কেসেই লিখতে হবে। তো এগুলো হচ্ছে ভেরিয়েবল ইনপুট দেওয়ার কিছু ইনস্ট্রাকশন। তারপরে এখানে আছে টাইপ। সাপোজ টাইপে হচ্ছে আপনার নিউমেরিক টাইপ, কমা, ভেরিয়েবলের কি কি টাইপ হইতে পারে। আপনি যদি নিউমেরিক্যাল ভেরিয়েবলের রেসপন্সটা নিউমেরিক হয় তাহলে এখানে ভেরিয়েবল টাইপ দিবেন নিউমেরিক। যদি কোনো নাম হয়, যেমন আপনি রহিম
ভেরিয়েবলের নাম, তাহলে সেটা হবে স্ট্রিং। যে কোনো নাম তার টাইপ হবে স্ট্রিং। তারপর আপনি যদি ডেট ইনপুট দিতে চান তাহলে তার টাইপ হবে ডেট, এবং ডেটে কি কি ফরম্যাটে থাকবে, ডেট, মান্থ, ইয়ার, কোন ফরম্যাটে আপনি ইনপুট দিবেন সেটা চুজ করে নিতে পারবেন। তারপরে আপনার যদি কোনো মিসিং ডেটা থাকে তাহলে সেটা আপনি ডটে ইনপুট দিবেন। তারপর আপনি যদি সংখ্যার মধ্যে কমা থাকে, ওই কমা সহ ইনপুট দিতে চান তাহলে কমা সিলেক্ট করবেন। তারপর কোনো সাইন্টিফিক নোটেশনে ইনপুট দিতে চাইলে ওটা সিলেক্ট করবেন, এবং কারেন্সি যদি ইনপুট দিতে চান ডলারে, দেন ডলার সিলেক্ট করবেন। এই আর কি। আমি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি, ওটাতে আপনারা দেখতে পারবেন অ্যাকচুয়ালি টাইপ গুলো কি কি। And variable type mean in spaces software. Software actually type বলতে কি বোঝাচ্ছে, ওই নিউমেরিক মানে মনে করেন যে এরকম আপনার একটা ফিগার থাকলো, সেটাকে আপনি নিউমেরিক ইনপুট দিবেন। যদি মিসিং কোনো ভ্যালু থাকে তাহলে ডট ইনপুট দিবেন। কমা থাকলে হচ্ছে কমা ফরম্যাটে থাকলে কমাতে দিবেন, ডলারে থাকলে ডলার। আর কোনো নাম, যে কোনো ধরনের নাম সেটা স্ট্রিং ফরম্যাটে যাবে। আর সাইন্টিফিক নাম্বার যদি ইনপুট দিতে চান দেন সাইন্টিফিক টাইপটা নেবেন। তারপরে এখানে হচ্ছে উইডথ। উইডথটা হচ্ছে আমি চাইলে বাড়ায় কমায় নিতে পারবো। আর ডেসিমালে হচ্ছে আমি যদি চাই যে আমার এই ভেরিয়েবলের, যেমন আমি যদি বলি হচ্ছে আমার হাইট, HEIGST, হাইট ভেরিয়েবলের রেসপন্সটা আমার ডেসিমেল, আমার মেইন ইন্টিজারের পরে ডেসিমেল 2 ঘর থাকবে, 3 ঘর থাকবে, আমি ওইটা চাইলে বাড়ায় কমায় নিতে পারবো। আমি চাইলে ডেসিমেল 0 করে দিব। আমি চাই যে আমার ইন্টিজার হবে, কোনো ডেসিমেল থাকবে না, তাহলে আমি 0 করে দিব। লেভেলে হচ্ছে আমি হচ্ছে ডেসক্রাইব করে দিব আমার ভেরিয়েবলের টোটাল ফর্মটা। আমি যদি লিখে দিই হাইট অফ ইউনিভার্সিটি স্টুডেন্টস, না হাইট অফ অনার্স সেকেন্ডারি স্টুডেন্টস, এরকম টোটাল ফর্মটা আমি ডেসক্রাইব করে দেবো এখানে। আর ভেরিয়েবলের নাম আমরা শর্ট রাখার ট্রাই করবো, আর লেভেলে হচ্ছে টোটাল ভেরিয়েবলের ডেসক্রাইব করে দিব। অ্যাকচুয়ালি ভেরিয়েবলের নেমটা দিয়ে আমরা কি বোঝাচ্ছি সেটা ডেসক্রাইব করে দেওয়ার ট্রাই করব। আর ভ্যালুসে হচ্ছে আমরা করে দিব, যেমন আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল ইনপুট দেই, সেটা হচ্ছে জেন্ডার, তখন আমি এখানে হচ্ছে ভ্যালুসে আইসা এটাকে ডিফাইন করে দিতে পারবো। ভ্যালু 1 যদি আমি দেই তার লেভেল হবে, আমি যদি মেল, ভ্যালু 2 যদি আমি দেই তার লেভেল হবে ফিমেল। দিয়ে হচ্ছে আমি এভাবে হচ্ছে তাকে কোড করে নিতে পারবো ভ্যালুসে। মিসিং এ হচ্ছে আমার নো মিসিং ভ্যালু আমি দিতে পারবো, আর যদি আমি চাই যে আমার রেসপন্স গুলোর বাইরে কোনো মিসিং থাকে তাহলে আমি সেটা এখানে দিয়ে দিতে পারবো, যে আমি কত, আমি যদি দেই 99 কে আমি মিসিং হিসেবে ধরে নিব, যে কোনো রেসপন্সে যদি আমার কোশ্চেনিয়ারে মিসিং থাকে তাহলে আমি সেটাকে 99 দিয়ে দিব, বা হচ্ছে আমার রেসপন্স গুলোকে আমি যেভাবে কোড করছি সেগুলোর বাইরে কোনো একটা নাম্বার দিয়ে দিব যাতে এটা মিসিং ভ্যালু শো করে। তারপর কলাম এটা হচ্ছে আমার কলাম উইডথটা কতটুকু হবে, যে আমার এখানে জেন্ডারের জন্য আমি এখানে কমাইছি, যে কলামের ইয়েটা হচ্ছে উইডথটা কমে গেছে। আমি যদি এটা বাড়াই তাহলে এটা বেড়ে যাবে, এই যে। সেটা হচ্ছে কলাম। অ্যালাইনমেন্ট হচ্ছে আমি রাইট অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, সেন্টার অ্যালাইন করতে পারি। আর মেজারমেন্ট হচ্ছে যে আমি বললাম যে নমিনাল, অর্ডিনাল, স্কেল। আপনার যদি কোনো নাম থাকে সেটা আপনি নমিনাল স্কেলে ইনপুট দিবেন। যদি কোনো ক্যাটাগরি থাকে যেটাকে জাস্ট আপনি শুধু অর্ডার করতে পারতেছেন, তখন সেটাকে হচ্ছে অর্ডিনাল স্কেলে দিবেন। আর হচ্ছে নমিনাল, অর্ডিনাল বাদে, নাম আর ক্যাটাগরি যেটাকে অর্ডার করা যায় সেই দুইটা বাদে বাকি যা হবে মানে কোয়ান্টিটেটিভ সব হচ্ছে স্কেলে মেজার হবে, স্কেল ইনপুট দিবেন। এখানে আমি দিয়ে রাখছি হোয়াট মেজারমেন্ট স্কেল মিন ইন এসপিএসএস। নমিনালে মেজারমেন্ট স্কেল নমিনাল ভেরিয়েবলের জন্য বা নমিনাল ডেটা টাইপের জন্য মেজারমেন্ট স্কেলটা নমিনালি হয় এসপিএসএস এ। অর্ডিনালের জন্য অর্ডিনালি হয়। ইন্টারভাল আর রেশিওকে স্কেল হিসাবে ট্রিট করে এসপিএসএস। আর এখানে আমি একটা এক্সারসাইজ দিছি যেটাতে আমরা হচ্ছে ডেটা ফ্রেম ক্রিয়েট করব। আমি আপনাদেরকে ডেটা ফ্রেমটা ক্রিয়েট করে দেখাচ্ছি। এখানে আমাদের ভেরিয়েবল আছে কয়টা দেখেন, আইডি, জেন্ডার, এজ, অ্যাওয়ার্ড, প্রাইস। যেটা হচ্ছে একটা কম্পিটিশনে কারা বেশি স্ট্যাটিস্টিক্স জানে এরকম একটা কম্পিটিশনে একটা যে কয়জনকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, কি প্রাইজ দেওয়া হবে, কয়জন। তো দেখা গেল 8 জনের একটা ডেটা সেট নেওয়া হয়েছে, যেখানে মেল, ফিমেল আছে, মানে ওমেন, মেন আছে, এজ, তাদের অ্যাওয়ার্ড
কত পর্যন্ত দেবে এবং প্রাইস সেগুলো দেওয়া আছে। তো এটাকে যদি আমি ইনপুট দিতে চাই, এটার জন্য একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদের প্রথমে আইডি ভেরিয়েবল লাগবে, জেন্ডার ভেরিয়েবল লাগবে, এজ লাগবে, অ্যাওয়ার্ড লাগবে, প্রাইস ভেরিয়েবল ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে আইডিটা নিলাম, আইডি নিলাম। তো আইডিটা হচ্ছে আমাদের এখানে হচ্ছে আইডি হচ্ছে নিউমেরিক। তো আমি এটাকে নিউমেরিক ফর্মে ইনপুট দিব, নিউমেরিক। তারপর আছে আমাদের আছে জেন্ডার। জেন্ডারটা হচ্ছে আমাদের ক্যাটাগরি আছে দুইটা, ওমেন মেন। জেন্ডারটা আমি চাইলে স্ট্রিং এ ইনপুট দিতে পারতাম, কারণ এখন যদি স্ট্রিং এ ইনপুট দিই আমি এটাকে শুধু নাম হিসেবে রাখবো না, আমি এটাকে ক্যাটাগরিতে নিয়ে যাব, আমার এটা নিয়ে কাজ করতে হবে, তাই আমি এটাকে নিউমেরিক ফর্মে নিয়ে যাব। নিউমেরিক ফর্মে নিয়ে এটাকে আমি হচ্ছে এভাবে ভ্যালুতে 1 মেল 2 ফিমেল করে দিব, মানে কোড করে দিব। এবং এটা হচ্ছে জেন্ডার, এটার স্কেল হবে আমার অর্ডিনাল, এটা হচ্ছে নমিনাল। তারপর এজ আছে আমার নিউমেরিক, টাইপ হবে নিউমেরিক। ওকে, এজ হচ্ছে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, কোয়ান্টিটেটিভ ভেরিয়েবল। তো এজ এর পরে আমাদের কোনো ডেসিমাল নাই, আমরা 0 করে দিলাম। এজ এর কোনো ক্যাটাগরিও নাই, তো এজ এর মেজারমেন্ট স্কেল আমাদের স্কেল। তারপর আমাদের অ্যাওয়ার্ড আছে, এটাও নিউমেরিক, প্রাইজ আছে, এটাও নিউমেরিক, দুইটাই নিউমেরিক। অ্যাওয়ার্ডের পরেও মধ্যে আমাদের কোনো ডেসিমাল নাই, 0 করে দিলাম। অ্যাওয়ার্ড ও নিউমেরিক, এটা আমাদের স্কেল করলাম। প্রাইস, প্রাইসও আমাদের নিউমেরিক, এটার স্কেলও হচ্ছে। এখন আমাদের একটা ভেরিয়েবল গুলো আমাদের ক্রিয়েট হয়ে গেল, ডেটা ফ্রেমও তৈরি হয়ে গেল। এখন আমি হচ্ছে এগুলোর জন্য ডেটা ইনপুট দিতে পারবো, যেমন আইডির জন্য আমার 1 2 3 4 5, 5টা ডেটা ইনপুট দিলাম। জেন্ডার, এখন আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে ইনপুট দিতে পারবো যে মেল ফিমেল, হচ্ছে ম্যান ওমেন দিয়েও আমি কোড করতে পারবো এরকম ভাবে। তারপর এজ আমি নিউমেরিক দিতে পারি হচ্ছে 22 23 22 22 23 24 এরকম ভাবে। হ্যালো, হ্যাঁ তারপর অ্যাওয়ার্ড, জেন্ডারের মধ্যে ফিমেল আমরা 2 কেন রাখছিলাম? এটা হচ্ছে ইচ্ছা। আপনি যদি চান যে আমি হচ্ছে দুইটা ক্যাটাগরিকে দুইটা নামে, মানে দুইটা সংখ্যার মাধ্যমে আমি প্রকাশ করব, তো আমরা অ্যানালাইসিস করতে গেলে যে কোনো কিছুই সংখ্যার দরকার হয়, সংখ্যা ছাড়া আমরা অ্যানালাইসিস করতে পারি না। তো আমরা চাই, যদি দেখতে চাই যে মেলদের মধ্যে কতজন অ্যাওয়ার্ড পাইছে, ফিমেলদের মধ্যে কতজন অ্যাওয়ার্ড পাইছে, তাহলে আমাদেরকে একটা সংখ্যায় নিয়ে এসে এটা অ্যানালাইসিস করতে হবে। এখন আমি যদি শুধু মেল ফিমেল রেখে দেই, এটা কোনো কাজ করবে না। তো এখন সংখ্যায় আনার জন্য আমি মেলকে একটা সংখ্যা দিব, ফিমেলকে একটা সংখ্যা দিব। স্ট্রিং এ রাখলে আমি এটা স্ট্রিং এ শুধু রাখতে পারতাম, বাট এটা নিয়ে কোনো অ্যানালাইসিস করতে পারতাম না। বাট এটা নিয়ে ফার্দার অ্যানালাইসিস করার জন্য আমি এটাকে কোড করে নিউমেরিকে নিয়ে নিছি। যেমন মেলকে আমি দিছি 1, ফিমেলকে দিছি 2। আমি চাইলে মেলকে 2 দিতে পারতাম, ফিমেলকে 1 দিতে পারতাম, আমি চাইলে 3 দিতে পারতাম, 4 দিতে পারতাম। যে কোনো সংখ্যার মাধ্যমে আমাকে এটাকে প্রকাশ করতে হবে। যেমন অ্যাওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 এরকম করে। প্রাইস হচ্ছে, সাপোজ আমি একটা 5000 4000
তো এরকম ভাবে আমাদের একটা ডেটা সেট ক্রিয়েট হয়ে গেল, ডেটা ফ্রেম ক্রিয়েট হয়ে গেল। আপনি চাইলে এরকম অনেক ভেরিয়েবলের জন্য ভেরিয়েবল গুলো আগে এখানে ক্রিয়েট করতে পারেন, ক্রিয়েট করে তারপর হচ্ছে এখানে সবগুলো ডেটা ইনপুট দিতে পারেন। আমাদের টাইম ওভার হয়ে গেছে, তো আজকে আমি এখানেই শেষ করতেছি। আপনারা কোনো কোশ্চেন থাকলে আমাকে ভেরিয়েবলে করতে যে পারেন। আমরা ডেসিমেল 0 to দিলাম, এই জিনিসটা একটু বুঝতে পারিনি, যদি বলতেন। আচ্ছা, এখানে আমাদের যে ডেটা সেট, এটার মধ্যে কিন্তু কোনো এজের মধ্যে কোনো নাম্বার ডেসিমেলে নাই, অ্যাওয়ার্ডের মধ্যেও কোনো জি আপু, নাম্বার আমি বলছিলাম ডেসিমেলে যে নাই। ডেসিমেলে আমরা যে 0 to সংখ্যা বসালাম সেটা নিয়ে যদি বলতেন। আচ্ছা, ডেসিমেলে এই যে 0 ডেসিমেল, যেমন আমি আইডি, যেমন সাপোজ দেখেন এজের জন্য হচ্ছে ডেসিমেলটা 0 করে দিছি, মানে এজের মধ্যে কোনো নাম এজ নাই যেটার ফিমেল আছে, যেমন 22.25 এরকম এজ কিন্তু কিছু নাই। তো আমাদের কি এজের পরে হচ্ছে আমি চাই না যে কোনো ডেসিমাল সংখ্যা আসুক, তাই আমি এজের পরে 0 করে দিছি। তো এটা যদি আমি চাই 1 করে দিই তাও আসবে, বাট হচ্ছে 0 আসবে, 22.0। আমি যদি 2 করে দিই তাও আসবে, বাট এগুলার কোনো ভ্যালু নাই, মানে 23.000 আসবে। যেমন আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। আচ্ছা, জেন্ডার হচ্ছে তার দুইটা ক্যাটাগরি আছে, ম্যান এবং ওমেন, অথবা যদি বলি মেল এবং ফিমেল। তো আমি যদি চাই যে আমার জেন্ডার নিয়ে আমার যে কাজ, আমার রিসার্চ আর কোনো কাজ নাই, জাস্ট আমি এটাকে রেসপন্সটা নিছি সেই কোশ্চেনিয়ার থেকে, সেই রেসপন্সটা আমি রেখে দিব, তাহলে আমার যেটা আছে আমি স্ট্রিং ফরম্যাটে রেখে দিলেই কাজ করতে পারি, আর কোনো দরকার নাই আমার এটাকে কোড করার বা চেঞ্জ করার, নিউমারিকে নিয়ে আসার। বাট আমার যদি ইচ্ছা থাকে যে আমার রিসার্চে আমি জেন্ডার নিয়ে আরো অনেক কিছু করব, আমি দেখতে যাব যে মেয়েরা কতটুকু ইয়ে করলো, বা মেয়েদের পার্টিসিপেন্ট কতটুকু, ছেলেদের পার্টিসিপেন্ট কতটুকু, এরকম আলাদাভাবে করে আমি কোনো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করতে চাই, অথবা ফ্রিকোয়েন্সি দেখতে চাই, অ্যানালাইসিস করে বা এটাকে আমি রিপ্রেজেন্ট করব, তখন আমার কি করতে হবে, এটাকে নিউমেরিকে নিয়ে আসতে হবে। আমি স্ট্রিং এ রেখে শুধু নামে রেখে আর কাজ করতে পারবো না, তাই আমি জেন্ডারটাকে কোড করে নিব। আচ্ছা সাদিয়া ম্যাম, আমি জানতে চাচ্ছিলাম যে রেশিও লেভেল ডেটা আর হচ্ছে ইন্টারভাল লেভেল ডেটা যেগুলো, এই দুইটার বেসিক ডিফারেন্সটা কি, যদি এক্সাম্পল দিয়ে বুঝাতেন। আচ্ছা, ইন্টারভাল স্কেল দুইটাই কোয়ান্টিটেটিভ এবং দুইটাই লেভেলটা একটু শেষ করে নিলে। আচ্ছা, আমি তাহলে এসপিএসএস এর ওই লেভেল অংশটা শেষ করে দিই, তারপরে ওটা করব। যেমন জেন্ডারের হচ্ছে আপনি এখন চাচ্ছেন যে নিউমেরিকে নিয়ে যেতে, তো নিউমেরিকে নিয়ে গেলে আপনি হচ্ছে এটার এই ভ্যালুসে এসে আপনি হচ্ছে যে কোনো ক্যাটাগরিকে আপনি নিউমেরিকে নিয়ে যেতে পারেন। আপনার যদি থাকে যে এডুকেশন স্ট্যাটাসের বা এডুকেশন লেভেলের ক্যাটাগরি গুলাকে আপনি কোড করে নিউমেরিকে নিয়ে যাবেন, আপনি এখানে ভ্যালুতে আইসা লেভেল দিয়ে তারপরে হচ্ছে কোড করে নিউমেরিকে নিতে পারবেন। তো জেন্ডারের হচ্ছে আমাদের দুইটা লেভেল, তাই আমরা ভ্যালুতে কি দিলাম, ভ্যালুতে 1 দিলাম, লেভেলে করে দিলাম মেন। আমি চাইলে এটা 2 ও দিতে পারি, 3 ও দিতে পারি, সামহাও আমাকে নিউমেরিকে নিতে হবে, সেটাই হচ্ছে কোশ্চেন, মানে কথা। আমি এটাকে আবার চেঞ্জ করে দেই, কারণ যেমন আমি ভ্যালু যদি 1 দেই, এখানে আমি মেন দিতে পারবো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল। ওমেন চেঞ্জ হয়ে যাবে। আর লেভেলে আমরা যে আমাদের ভেরিয়েবল নেম, এখানে হচ্ছে আমার ছোট ছোট নেম, জেন্ডার, এজ আমি নিয়ে নিতে পারলাম। হয়তো দেখা গেল রিসার্চে আমার অনেক বড় বড় ভেরিয়েবল নেম হলো, তখন আমি হচ্ছে সংক্ষেপে লিখলাম, জি লিখলাম, তারপর আরেকটা আন্ডারস্কোর দিয়ে আরেকটা ডি লিখলাম। তখন এই জি ডি দিয়ে কি মিন করতেছে সেটা আমার যে অ্যানালাইসিস করবে সে বুঝবে না, তখন আমি লেভেলে সেটা পুরোটা ডিসক্রাইব করে দিব, যেমন জেন্ডার অফ দ্য রেসপন্ডেন্ট, এজ অফ দ্য রেসপন্ডেন্ট, এইগুলা হচ্ছে লেভেলের কাজ। আর লেভেল অফ মেজারমেন্টের যেটা হচ্ছে ইন্টারভাল স্কেলে আমরা হচ্ছে ভেরিয়েবলের রেসপন্সটাকে অর্ডার করতে পারি, সেটার মধ্যে এক্সাক্ট ডিফারেন্সটা দেখতে পারি। যেমন আমি যদি বলি যে, এবং এখানে যে ম্যাথমেটিক্যাল অপারেশনটা হয় সেটা আমি যদি এডিশন করতে পারি, সাবট্রাকশন করতে পারি। যদি বলি যে টেম্পারেচার, আমি যদি বলি যে আজকের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড,
এবং গতকালকে টেম্পারেচার ছিল 30 ডিগ্রি আপু সেন্টিগ্রেড। মাউথ স্পিকারটা একটু কাছে ধরলে ভালো হয়। আচ্ছা, যেমন ইন্টারভাল স্কেলে আমরা যদি টেম্পারেচারটা দেখি, দেন টেম্পারেচার হচ্ছে আমি যদি বলি আজকে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গতকালকে ছিল সেটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমি যেটা বলতে পারবো যে মানে গতকালকে চেয়ে আজকে টেম্পারেচার 20 ডিগ্রি সেন্টিগ্রেড কম, বা হচ্ছে গতকালকের টেম্পারেচার আজকের চেয়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড বেশি ছিল। তাদের মধ্যে ডিফারেন্সটা আমি জাস্ট দেখতে পারতেছি, এটা হচ্ছে ইন্টারভাল স্কেলে। বাট আমি বলতে পারতেছি না যে আজকের তুলনা মানে গতকালকের তুলনায় আজ মানে আজকে 20 ডিগ্রি মানে তাপমাত্রা বা হচ্ছে ইয়েটা কম কেন কম, মানে যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেডে হচ্ছে আজকে সেটা তাপমাত্রা হয় তাহলে অবশ্যই সেটা কিছুটা শীত শীত হবে আর গরম হবে না। বাট গতকালকে যদি 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তাহলে সেটা অবশ্যই টেম্পারেচার অনেক বেশি গরম থাকবে। কিন্তু আমরা 20 আর 40 কে কিন্তু আমি ডিভাইড করে বলতে পারতেছি না যে আজ গতকালকের তুলনায় আজকের তাপমাত্রা অর্ধেক বা হচ্ছে আজকেরটা গতকালকের চেয়ে অর্ধেক বা গতকালকেরটা আজকের চেয়ে বেশি। এরকম ডিভিশন বা হচ্ছে মাল্টিপ্লিকেশন এগুলো আমরা ইন্টারভালে করতে পারতেছি না, বাট হচ্ছে আমরা রেশিওতে করতে পারতেছি। রেশিওতে আমি যদি বলতেছি যে হাইট, আমি যদি বলি যে আমার হাইট তার চেয়ে অর্ধেক বা তার হাইট আমার চেয়ে দ্বিগুণ, তাইলে কিন্তু কথাটা মিনিংফুল হয়। এখানে হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সও থাকে এবং হচ্ছে আমি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রেশিও এগুলোও বলতে পারি। বাট ইন্টারভালের মধ্যে আরেকটা জিনিস আছে যে ইন্টারভাল স্কেলে জিরোটা হচ্ছে এক্সাক্ট জিরো হয় না। যেমন আমি যদি বলি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আইকিউ স্কোর 0, কারো আইকিউ স্কোর 0 মানে তার যে একদমই আইকিউ নাই তা কিন্তু না। মানে একটা পার্টিকুলার টেস্টে হয়তো তার আইকিউ স্কোর 0 আসছে, সেজন্য হয়তো তার এটা মিন করে না যে তার একদমই আইকিউ নাই। তো জিরোটা হচ্ছে এখানে এক্সাক্ট না, বাট রেশিও স্কেলে জিরোটা হচ্ছে এক্সাক্ট। আমি যদি বলি হচ্ছে ফ্যামিলি সাইজ 0, তার মানে ওই ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার কেউ নাই। এখানে হচ্ছে আমরা কম্পারিজনটা ভালোভাবে করতে পারি রেশিও স্কেলে, মানে ডিভিশন করে মাল্টিপ্লিকেশন করে কত টাইমস সেগুলো আমরা বুঝতে পারি। আর ইন্টারভালে আমরা বুঝতে পারি হচ্ছে জাস্ট ডিফারেন্স কতটুকু কতটুকু পার্থক্য। আর রেশিওতে আমরা বুঝতে পারি কত টাইমস জিনিসটা হায়ার বা লোয়ার, এগুলো আর কি। আশা করি বুঝতে পেরেছেন। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে হচ্ছে এই যে ডেসিমেল নাই তার জন্য হচ্ছে সবগুলা জিরো করে দিছি, কিন্তু যদি ধরেন এই যে ইয়েগুলো এরকম থাকতো, কারো 22.5, কারো হচ্ছে 30.2, কারো মানে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট থাকতো, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ওই ডেসিমেলটা কিভাবে দিব? তাইলে আমি হচ্ছে মনে করেন আমার এই অ্যাওয়ার্ড ভেরিয়েবলের জন্য হচ্ছে মনে করেন আমার ডেসিমেল আছে অনেকগুলো, এক একটার এক এক রকম। তো আমি সর্বোচ্চটা দেখবো, সর্বোচ্চ কত ডেসিমেল পর্যন্ত আমার আছে। আমার যদি দেখা যায় যে কোনোটার 3 ডেসিমেল, কোনোটার 2 ডেসিমেল, কোনোটার 5, আমি দেখলাম যে সর্বোচ্চ আমার 7 ডেসিমেল আছে বা 10 ডেসিমেল আছে, তো আমি এখানে সর্বোচ্চটা দিয়ে দিব, তাহলে আর কোনো সমস্যা হবে না। মনে করেন এখানে সর্বোচ্চ 16 পর্যন্ত দেওয়া যায়। ওই ভেরিয়েবলের জন্য আমি ডেসিমেল লেভেলটা সর্বোচ্চটা দিয়ে দিব, তাহলে হচ্ছে আর কোনো প্রবলেম হবে না ডাটা ইনপুট দিতে। আর কারো কোনো কোশ্চেন? আপু জেন্ডারের ওখানে তাহলে ডেসিমাল 0 দিলেও তো হতো, তাই না? হ্যাঁ 0 দিলেও হতো। এই যে আচ্ছা, মেজারমেন্ট স্কেল নিয়ে যদি একটু বলতেন যে হচ্ছিল নমিনাল কি জন্য হলো ওখানে, আবার ডাটা সেটে ভেরিয়েবল ভিউয়ে এখানে নমিনাল কি জন্য হলো, আবার উপরে আইডি নাম্বারে দিলাম আমরা আননোন, এগুলোর মধ্যে মানে সম্পর্কগুলো যদি কিছু থাকে। আমি একটু আগে ব্যাখ্যা করেছি যে স্কেল অফ মেজারমেন্ট হচ্ছে 4টা: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল, রেশিও। তো এসপিএসএস এ আমাদের স্কেল অফ মেজারমেন্ট হচ্ছে 3টা: নমিনাল, অর্ডিনাল আর হচ্ছে স্কেল। ইন্টারভাল এবং রেশিওকে আর স্কেল হিসেবে ট্রিট করে। তো নমিনাল হচ্ছে আমি যে কোনো ধরনের নাম বা নর্মাল কোনো ক্যাটাগরি, যেটা হচ্ছে আমি নেম ফরম্যাটে, টেক্সট ফরম্যাটে যদি কোনো কিছু রাখতে চাই তাহলে সেটা হচ্ছে নমিনাল। যেমন আইডি, এটা আইডি হচ্ছে নিউমেরিকে আছে, বাট হচ্ছে আমার আইডি নিয়ে আর কোনো কাজ হবে না। মানে আইডি নিয়ে তো আমরা কোনো অ্যানালাইসিস করি না, মানে আইডি মানে মানে একটা সিরিয়াল মেনটেন করে যে 10 জন আছে 8 জন আছে, এটা তো এটা হচ্ছে নমিনাল স্কেলে রাখবো।
মানে যে স্কেলেটাতে আমরা শুধু হচ্ছে একটা নাম ইন্ডিকেট করি বা একটা সিরিয়াল ইন্ডিকেট করি। আর জেন্ডারও হচ্ছে নিউমেরিক। তো জেন্ডারের আবার দুইটা ক্যাটাগরি আছে, যেটা হচ্ছে অর্ডিনাল ম্যান ওমেন। তো তাদেরকেও আমি নমিনাল স্কেলে রাখবো। যেই স্কেলটাতে আমি জাস্ট হচ্ছে নাম এবং অর্ডার মেনটেন করে না, সেটা হচ্ছে নমিনাল। যেমন জেন্ডারের দুইটা ক্যাটাগরির মধ্যে আমি কোনো অর্ডার করতে পারতেছি না, জাস্ট হচ্ছে নাম হিসেবে তাকে রাখছি বা ক্যাটাগরি হিসেবে রাখছি, তাহলে এটা হবে নমিনাল স্কেলে যাবে। এখন এখানে যদি আরেকটা ভেরিয়েবল থাকতো, যেমন এডুকেশন, যেমন হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস এসএস আমি যদি দেই, তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে আপনার অর্ডিনাল। কারণ হচ্ছে সোশিও ইকোনমিক স্ট্যাটাস হায়ার আছে, লোয়ার আছে, মিডিয়াম আছে, মানে যেই অর্ডার ক্যাটাগরি গুলোকে আমি অর্ডার করতে পারবো সেটা আমি অর্ডিনাল স্কেলে দিব, আর যেগুলোকে আমি অর্ডার করতে পারবো না সেগুলোকে নমিনালে রাখবো। আর যেগুলা হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ, যেমন হচ্ছে এইজ, অ্যাওয়ার্ড, যেগুলোকে আমার অর্ডারও না আবার কোনো নামও না, সেগুলোকে আমি হচ্ছে স্কেলে রাখবো। মানে ইন্টারভাল এবং রেশিও এবং দুইটা একসাথে, এখানে নাম হচ্ছে স্কেল, শুধু স্কেলে রাখবো। সহজ কথা হচ্ছে নমিনাল এবং অর্ডিনাল তো বুঝতে পারবেন। নমিনাল হচ্ছে যে কোনো কিছুর নাম বা হচ্ছে কোনো সিরিয়াল, যেটা ক্যাটাগরি যেটার কোনো অর্ডার করা যায় না, এই দুইটা হচ্ছে নমিনালে যাবে। আর অর্ডিনাল হচ্ছে যেটাকে আমি অর্ডার করতে পারবো, সেটাকে অর্ডিনালে রাখবো, আর বাকি সবগুলোকে আমি স্কেলে দিব। জি, বুঝতে পেরেছি, ধন্যবাদ। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আমরা যে 1 আর 2 নিলাম ম্যান ওমেন বা মেল ফিমেল এর জন্য, ওইটা যাতে ডাটা ভিউতে যে ম্যান ওমেনই দেখায় 1 আর 2 বদলে, তখন কি করতে হবে? এই যে আপনি তখন এইটাতে প্রেস করবেন, এই যে 1 মানে A1 মানে হচ্ছে কি টেক্সট ভ্যালু লেভেলসটা হচ্ছে আপনার, যখন আপনি দেখবেন যে ম্যান ওমেনে আছে, আপনি এটাকে নিউমেরিকে দেখতে চান, কোড করা অলরেডি আছে, তখন আপনি এটাতে ক্লিক করবেন, তখন এটা টেক্সট থেকে নিউমেরিকে চলে যাবে, আবার নিউমেরিক থেকে টেক্সটে চলে আসবে। জি আপু, থ্যাংক ইউ। আপু, যদি আমি কোনো এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করতে চাই, এক্সেল ফাইল থেকে ইম্পোর্ট করতে চাইলে তখন ইম্পোর্ট না দিয়ে তাহলে ইম্পোর্ট ডাটা দিয়ে এই যে এক্সেলের ডাটা শীটটা এখানে ক্লিক করবেন, ওখান থেকে চলে আসবে। আসার পরে একটু চেঞ্জ করা লাগে, এটা হচ্ছে পরবর্তী ক্লাসে আমরা দেখাবো, ইম্পোর্ট সেকশনে দেখাবো। আর কারো কোনো কোশ্চেন? তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। ক্লাস রেকর্ডিংটা কখন দেওয়া হবে আমাদেরকে? ক্লাস রেকর্ড আজকে রাতের মধ্যেই দিয়ে দেওয়া হবে। আমরা কি লেকচার শিটটা কি পাবো যেটা আজকে নেওয়া হয়েছে? হ্যাঁ, এটা আমি আপলোড করে দিব। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই সফটওয়্যারটা বলছে যে এক্সপায়ার করেছে, তো সেক্ষেত্রে কি কোনো সমস্যা হবে আমাদের? আপনি কি এটা ওপেন করে করতে পারতেছেন? জি জি পারছি, কিন্তু ইনস্টল করার সময় লেখা ছিল যে এক্সপায়ার করেছে এবং খুব সুন এটাকে ইউজ করা যাবে না। না, সমস্যা হওয়ার কথা না, মানে এটা তো ডাউনলোড করা ছিল। চাইলে আপনি হচ্ছে এটা যদি প্রবলেম করে এক্সপায়ার হয়ে যায়, আপনি ডাউনলোড করে নিতে পারবেন কোথাও থেকে। আপু আমরা SPSS 25 দিয়ে করতে পারবো? হ্যাঁ করতে পারবেন, আপনারা ভার্সন 22 থেকে শুরু করে 26 পর্যন্ত সবগুলাতেই করতে পারবেন, সবগুলাতেই একই রকম, একটু হয়তো ইন্টারফেসে চেঞ্জ। ওকে, থ্যাংক ইউ। কলাম ভ্যালুস গুলো কি ছিল, যে কলাম ভ্যালুস গুলো যে অ্যাসাইন করছিল? কলামসটা হচ্ছে আপনার এই যে কলামসের যে এই যে কলামস, এই কলামসের উইডথটা কতটুকু নেবেন। যেমন অ্যাওয়ার্ডের কলামসটা এতটুকু, আমি চাই যে আমার ফিগার আরো বেশি, মানে নিউমেরিক ফিগারটা আরো বেশি, আমার এই উইডথ হবে না, আমি আরো বাড়ায় নিব, তখন আমি হচ্ছে ভেরিয়েবল ভি থেকে কলামস এরিয়াটা বাড়ায় দিব। যেমন হচ্ছে আমার অ্যাওয়ার্ডের কোনটা 8 আছে, আমি বাড়ায় দিলাম, এই যে এটা অনেক বড় হয়ে গেল। এটা হচ্ছে কলামসের কাজ। আচ্ছা আপু, তাহলে আরেকটা ভ্যারিয়েবল যে আছে এখানে উইথ নামে তো আরেকটা ভ্যারিয়েবল। কোনটা? উইথ নামে, এই যে উইথ দিয়েও তো একটা ভ্যারিয়েবল ছিল, এই যে এখানে উইথ,
এই উইথটা হচ্ছে আপনার এই যে ভেরিয়েবলের নামে আপনি কতটা ক্যারেক্টার নিতে পারবেন এটা হচ্ছে ইয়ে আর কি, উইথতে এটা করে। যেমন এখানে যদি আমি আরো ক্যারেক্টার বাড়াতে চাই তখন এই উইথটা বাড়ায় দেব। আচ্ছা ঠিক আছে। আপু এই উইথটা কি এক একটা সময় এক এক রকম করা যাবে? লাইক আইডি তে যেমন আমরা 8 রাখছি, জেন্ডারে কি আমরা 16 এরকম রাখতে পারবো? নাকি হ্যাঁ, সবগুলো একই রকম হতে হবে? না না, প্রত্যেকটার কাজ প্রত্যেকটা, আপনি চাইলে এক একটা এক এক রকম রাখতে পারবেন। থ্যাংক ইউ। আর কোশ্চেন, আর কারো কোনো কোশ্চেন? এটাকে কি রান করাতে হবে না নাকি এভাবে রেখে দিলে হবে? এটা হচ্ছে শুধু আমরা শিখলাম কিভাবে একটা ডাটা ফ্রেম তৈরি করতে হয়, তো আমরা জাস্ট তৈরি করলাম, তারপরে এটা দিয়ে আমরা হচ্ছে আরো কাজ করতে পারবো, চাইলে এখানে ট্রান্সফর্ম করে, অ্যানালাইসিস করে, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করে, ফার্দার সব কাজই হচ্ছে এটার উপর বেস করে। তো আজকে আমরা এইটুকুই শিখলাম যে একটা ডেটা ফ্রেম কিভাবে তৈরি করতে হয়, কিভাবে ভেরিয়েবল গুলো ইনপুট দিতে হয়, কিভাবে ডেটা ইনপুট দিতে হয়, জাস্ট অপশন গুলোর সাথে পরিচিত হলাম আর কি। তো এটা থেকে আরো অনেক দূর যাওয়া যায়। আপু আমরা কি প্রাইজে আর এসএসসি ডেসিমাল ভ্যালুটা 0 রাখতে পারতাম? হ্যাঁ, যেখানে তুমি যদি দেখো যে আপনি যদি দেখেন যে আপনার ডেটা সেটের মধ্যে কোনো ডেসিমাল নাই, তো আপনি ডেসিমালটা 0 করে দিতে পারেন ইনপুট দেওয়ার সময়। আমরা হচ্ছে 12:30টায় অফ করে দিব, 3 মিনিটে আর কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আমি একটু জানতে চাচ্ছিলাম আপু, যে উইথের অ্যাকচুয়ালি মানে ফাংশনটা কি? এখানে জাস্ট ফিগারটা কি বোঝানোর জন্যই যে আইডি আমার 8 জনের আইডি নেওয়া হয়েছে তাই আমি 8 দিয়েছি? না না, এখানে এটা হচ্ছে জাস্ট আপনি ক্যারেক্টার কয়টা দিবেন, যেমন জেন্ডার 1 2 3 4 5 6টা অ্যালফাবেট আছে, আপনি চাইলে হচ্ছে আরো অ্যালফাবেট সহ ওয়ালা একটা নাম দিতে পারেন, তখন সেখানে উইথটা বাড়ায় নেবেন। ও আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আপু একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ, অর্ডিনালের ক্ষেত্রে কি আমাদের ভ্যালুসে কোনো ক্যাটাগরি করে দিতে হবে? অর্ডিনাল মানেই হচ্ছে তার ক্যাটাগরি থাকবে, এবং সেটা যদি চান যে আপনি তাকে নিউমেরিকে নিয়ে যাবেন ক্যাটাগরি গুলাকে, তো আপনি হচ্ছে এখানে ভ্যালু দেওয়ার ক্ষেত্রে 1 2 3 4 এখানে কোনো ক্যাটাগরি নাই, মানে আপনি ইচ্ছা মতো কোনোটাকে 1 দিতে পারেন, কোনোটাকে 2 দিতে পারেন, কোনোটাকে 3 দিতে পারেন, 4 দিতে পারেন। আপনি যদি মনে করেন যে যেমন সোশিও ইকোনমিক স্ট্যাটাস দিতে চান হায়ার, মিডিয়াম, লোয়ার, তখন কিন্তু আপনাকে একটা মেনটেন করে দিতে হবে, যেমন হায়ারটাকে 4 দিলেন, মিডিয়ামটাকে 3 দিলেন, লোয়ারটাকে 2 দিলেন, অথবা লোয়ারটাকে 1 দিলেন, মিডিয়ামটাকে 2 দিলেন, হায়ারটাকে 3 দিলেন, যাতে হচ্ছে একটা মিনিং সেন্স করে, এটা বুঝিয়ে দিতে হবে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন ছিল। জি বলেন। এই যে রোল যেই এটা আছে, কলামটা আছে, সেখানে ইনপুট ইনপুট মানে দেয়া আছে, মানে এই কলামটার কাজ কি বা কিভাবে কি করতে হয়? এই কলামটার কাজ হচ্ছে যেমন আপনি ডেটা ইনপুট দিচ্ছেন, এখানে ভেরিয়েবলটা ইনপুট দিচ্ছেন, দেওয়ার পর আপনি ডেটা ইনপুট দিবেন, আপনার এখানে কাজটা হচ্ছে ইনপুট দেওয়া, তাই এটা হচ্ছে ইনপুট। আপনি মানে কি কাজ করবেন সেটা হচ্ছে এখানে, নরমালি আমরা সবসময় ইনপুটই দেই, কারণ এসপিএসএস আমরা সব ইনপুট দেওয়ার পরে কাজ করি, তো এখানে ইনপুটই রাখি। থ্যাংক ইউ। আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ। আচ্ছা, যদি কারো কোনো ইনস্টলেশন নিয়ে বা ক্লাসরুমে জয়েন করে নিয়ে যদি কারো কোনো সমস্যা থাকে, তাহলে অপারেশন উইংয়ের নাম্বার দেওয়া আছে চ্যাট বক্সে, তো কাইন্ডলি সেখানে যোগাযোগ করবেন। ক্লাসরুমের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তো সেখানে যোগাযোগ করবেন, আমরা সেখান থেকে হেল্প করার চেষ্টা করব। এবং রেকর্ডিং এবং ক্লাসের ফাইলটা আজকে রাতের মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্লাসরুমে। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ।